ওকে। কোডে দিয়ে দিয়েছে, আমরা শুরু করি। তো মনে আছে আমরা লাস্ট ক্লাসে আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে ভার্চুয়াল মেমোরি। খেয়াল আছে ভার্চুয়াল মেমোরি আসলে জিনিসটা কি বা কেন আমরা ইউজ করি? ভার্চুয়াল মেমোরি আসলে, আচ্ছা আমি বলছি। ভার্চুয়াল মেমোরি আসলে আমাদের যে মেমোরি আছে, মেমোরির ক্যাপাবিলিটিটা বা রেঞ্জটা বা সাইজটা একটু এক্সটেন্ড করা হয়, ঠিক আছে? তো অপারেটিং সিস্টেম আমাদের যে ফিজিক্যাল মেমোরি আছে সেখানে তো আমাদের 8 জিবি বা 16 জিবি বা 32 জিবি আমাদের জায়গা থাকে। এদিকে আমাদের হার্ড ডিস্ক আসলে অনেক বড়, তাই না? 1 টেরাবাইট, 2 টেরাবাইট, 4 টেরাবাইট এরকম। তো হার্ড ডিস্কের মধ্যে কিছু পার্টিকুলার এরিয়া অপারেটিং সিস্টেম মেমোরি হিসাবে ট্রিট করে, অ্যাজ ইফ আমাদের মেমোরির সাইজ আরো বেড়ে গেছে। সে ফর এক্সাম্পল আমাদের যদি 16 জিবি র্যাম থাকে, আর আরো যদি আমি রাফলি 40 জিবি আমরা হার্ড ডিস্ক থেকে নেই, তো আমাদের জন্য 56 জিবির একটা স্পেস আসলে পেয়ে যাচ্ছে। এবং এই 56 জিবি স্পেস তখন অপারেটিং সিস্টেম মেমোরি হিসাবে কাউন্ট করতে পারতেছে। তো আমাদের মেমোরির সাইজটা আমরা বেড়ে বেড়ে যাচ্ছে আমরা, ওকে। তো একটা সমস্যা আছে এখানে। সমস্যা হচ্ছে যে আমাদের র্যামটা খুব ফাস্ট, এদিকে হার্ড ডিস্ক খুব স্লো। তো আমাদের এই দুইটার মধ্যে এক প্রকার কোঅর্ডিনেশন দরকার, ঠিক আছে? তো এই যে আমরা হার্ড ডিস্কের কিছু জায়গা মেমোরি হিসেবে ট্রিট করছি, এটাকেই আমরা আসলে বেসিক্যালি বলছি হচ্ছে ভার্চুয়াল মেমোরি। ওকে। মার্কেটটা নিয়ে নিই। হুম। তো আমরা এই যে যে টার্মটা বলছি যে ভার্চুয়াল মেমোরি, এই ভার্চুয়াল মেমোরি বেসিক্যালি হার্ড ডিস্কের একটু এক্সটেন্ডেড এরিয়া। এটা অনেক জায়গায় অনেক রকম ভাবে ইউজ করা হয়, ওকে। তো বেসিক্যালি তোমরা অনেক অপারেটিং সিস্টেমের মধ্যে দেখবা এটাকে আসলে সব ফাইল হিসাবে ইউজ করে, ঠিক আছে? তো সব ফাইল, এই টার্মটা যখন কোনো একটা অপারেটিং সিস্টেমের মধ্যে পার্টিশন হিসাবে দেখবে বা ফাইল হিসাবে দেখবে, তখন বুঝবে যে এটা আসলে বেসিক্যালি আমাদের সেই ভার্চুয়াল মেমোরি পার্ট, ওকে। তো এই ভার্চুয়াল মেমোরি পার্ট, এটাকে আমাদের এখন সরাই ফেলতে হবে, এগুলো সব স্লাইডে চলে আসে। তো এই ভার্চুয়াল মেমোরি ফ্যাসিলিটেট করার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে ডিমান্ড পেজিং এর একটা কনসেপ্ট ইউজ করি। তো ডিমান্ড পেজিং এর কনসেপ্ট হচ্ছে এরকম যে আমাদের একটা প্রসেসকে আমরা তো ছোট ছোট পেজে ভাগ করে ফেলছি, ঠিক আছে? তো এই পেজ গুলোর মধ্যে একটা প্রসেস অনেক বড় সাইজের হতে পারে, তার মানে সেখানে অনেকগুলো পেজ থাকতে পারে। কিন্তু আমরা সবগুলো পেজকে মেমোরিতে লোড করব না, ওকে। মেমোরিতে আমাদের যতটুকু বা যেই পেজ গুলো দরকার শুধুমাত্র সেই পেজগুলো আমাদের মেমোরিতে থাকবে। বাকি পেজ গুলো আমরা ভার্চুয়াল মেমোরিতে থাকবে। তো ভার্চুয়াল মেমোরিতে মানে আসলে আইদার হার্ড ডিস্কে যেটা বললাম, অথবা অনেক জায়গায় দেখবে যে ব্যাকিং স্টোর লেখা আছে। তো ব্যাকিং স্টোর মানে বেসিক্যালি বুঝবে যে এটা আসলে হার্ড ডিস্কেরই কোনো একটা পার্ট, যেটা সফট ফাইল বা ভার্চুয়াল মেমোরি হিসেবে ইউজ করা হচ্ছে, ওকে। তো এই যে আমরা যতটুকু পেজ দরকার ততটুকু পেজই আমরা মেমোরিতে লোড করব। এরপর আমাদের অ্যাডিশনাল পেজ যদি দরকার হয় আমরা মেমোরি থেকে আবার এখানে নিয়ে আসবো, এটাকে আমরা বলতেছি ডিমান্ড পেজিং। তো ডিমান্ডের উপর বেস করে আমরা পেজটা মেমোরিতে আমরা লোড করবো। তো এরকম যদি হয় যে এখানে যেমন মনে করো এখানে আমাদের দুইটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম এ এবং প্রোগ্রাম বি। তো ইন কেস প্রোগ্রামে আমাদের মেমোরিতে ছিল, কোনো কারণে মেমোরিতে আর কোনো আমাদের ফ্রি ফ্রেম নেই, তো এখন প্রোগ্রাম বি কে আমাদের লোড করতে হচ্ছে। তো প্রোগ্রাম বি কে লোড করার জন্য আমাদের কি করতে হবে, এই প্রোগ্রাম এ কে মেমোরি থেকে সোয়াপ আউট করে ভার্চুয়াল মেমোরির মধ্যে আমরা রাখবো। আর একইভাবে প্রোগ্রাম বি কে ভার্চুয়াল মেমোরি থেকে বা ব্যাকিং স্টোর থেকে লোড করব হচ্ছে আমাদের মেইন মেমোরিতে। এটা আমরা একটা প্রসেসের সাপেক্ষে বলেছি। এটা বেসিক্যালি পেজের সাপেক্ষে হতে পারে। তো মনে করো আমাদের কোনো একটা প্রসেসের 3টা পেজ আছে, আরেকটা প্রসেসের 5টা পেজ আছে।
যেটা তিনটা প্রসেস, সে অ্যাডিশনাল কিছু পেজ লোড করতে চাচ্ছে মেমোরিতে, কিন্তু মেমোরিতে ফ্রি কোনো জায়গা নেই। সে তখন পুরানো প্রসেসের কিছু পেজকে হয়তো সোয়াপ আউট করতে পারে, নতুন রিকোয়েস্টের যে পেজ, সেই পেজটাকে সোয়াপ ইন করানোর জন্য। ওকে, তো এই জিনিসটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমাদের যে পেজ টেবিল আছে, পেজ টেবিলের মধ্যে অ্যাডিশনাল আমরা একটা ফিল্ড অ্যাড করি। ঠিক আছে, তো এই ফিল্ডকে আমরা বলি হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড বিট। তো এখানে এই ফিল্ডের মধ্যে আইদার ওয়ান বা জিরো ভ্যালু থাকবে। ওয়ান মানে আমরা বুঝাই ভ্যালিড, জিরো মানে হচ্ছে ইনভ্যালিড। এখানে আসলে ওয়ান জিরো না দিয়ে ভি আই দেওয়া হয়েছে তোমাদের বোঝানোর সুবিধার জন্য। তো কোনো একটা পেজের এন্ট্রিতে যদি ভি শব্দটা, ভি লেটারটা থাকে, তার মানে আসলে ওই পার্টিকুলার ফ্রেমটা, ওই পেজের জন্য যে পার্টিকুলার ফ্রেমটা, সেটা মেইন মেমোরিতে আছে। ওকে, আর কোনো একটা ফ্রেমের এগেনস্টে যদি আই থাকে, তার মানে হচ্ছে ওই পার্টিকুলার ফ্রেমটা ইনভ্যালিড। ইনভ্যালিড মানে আসলে ওটা মেইন মেমোরিতে নেই, বেসিক্যালি ওটা আমাদের ভার্চুয়াল মেমোরিতে সফট ফাইল বা ব্যাকলিং স্টোরের মধ্যে আছে। ওকে, তো আমাদের যে পার্টিকুলার পেজ টেবিল, এখানে তুমি খেয়াল করে দেখো অনেকগুলো এন্ট্রি আছে। এগুলোর মধ্যে ভি আছে হচ্ছে জিরো পেজের জন্য, টু পেজের জন্য, আর ফাইভ পেজের জন্য। তো তুমি যদি দেখো, আমাদের জিরো হচ্ছে এ, টু হচ্ছে সি, আর হচ্ছে ফাইভ হচ্ছে এফ। সো এই তিনটা ডেটাই, এসি এফ, শুধুমাত্র আমাদের মেইন মেমোরিতে আছে। বাকিগুলো সবগুলো আমাদের ভার্চুয়াল মেমোরির মধ্যে আছে। সো ওগুলো আমরা বুঝতেছি হচ্ছে ওই করসপন্ডিং পেজের এগেনস্টে যে এন্ট্রি, সেখানে ওখানে আই আছে। Okay? তো এখন আমরা যদি কোনো পার্টিকুলার একটা পেজ ইউজ করতে চাই, এক্সিকিউট করতে চাই, ওই পেজের মধ্যে কোনো একটা ইনস্ট্রাকশন আছে, কোনো একটা ইনস্ট্রাকশন আমরা এক্সিকিউট করতে চাই, তো আমরা জানতে হবে ওই ইনস্ট্রাকশনটা কোন পেজের মধ্যে আছে। তারপর ওই পেজটা আমাদের দেখতে হবে ওই পেজের আসলে ফ্রেম নাম্বারটা কি, এবং এটা চেক করতে হবে ফ্রেম নাম্বারের করসপন্ডিং ভ্যালিড ইনভ্যালিড বিটের ভ্যালুটা কি, এটা কি ভি নাকি আই। যদি ভি থাকে, তাহলে আমরা আগে যে মেমোরি অ্যাক্সেসের যে আমরা মেইন মেমোরিটা করেছিলাম, যেভাবে ওখান থেকে আমরা বেসিক্যালি একটা ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবো, আপনি ফিজিক্যাল অ্যাড্রেস থেকে ওই পার্টিকুলার অ্যাড্রেস থেকে আমরা ডাটা পড়বো বা ইনস্ট্রাকশন পড়বো, এইভাবে চলবে। যদি আমাদের ওখানে ইনভ্যালিড থাকে, তখন কি ঘটনা ঘটবে? ঠিক আছে, আমরা একটু রিভিউ করছি গত ক্লাসের এটাই, কারণ আমাদের লাগবে এটা। তখন বেসিক্যালি যদি আমাদের কোনো পার্টিকুলার পেজের এন্ট্রির এগেনস্টে আই থাকে বা জিরো থাকে, তার মানে আসলে এই পেজটা বা ওই পার্টিকুলার ফ্রেমটা মেমোরিতে নেই। তো তার মানে আমাদের ওই মেমোরিতে সামহাও এই পেজটাকে, ফ্রেমটাকে আনতে হবে। ওকে, পেজের করসপন্ডিং ডাটাটা আমাদের মেমোরির মধ্যে আনতে হবে। তো এই অবস্থায় অপারেটিং সিস্টেম কি করবে? অপারেটিং সিস্টেম একটা ট্র্যাপ করবে অথবা ফল্ট জেনারেট করবে। এটাকে আমরা বলি হচ্ছে পেজ ফল্ট বা পেজ ট্র্যাপ। ওকে, তো অপারেটিং সিস্টেমের কাছে যখন এরকম একটা পেজ ফল্ট বা ট্র্যাপ আসবে, সে, তার মানে এটা বুঝতেছে যে বেসিক্যালি আমাদের পেজ টেবিলের মধ্যে এটা একটা ডিমান্ড ডিমান্ড পেজিং হয়েছে। তো কিছু পেজ এখানে আছে মেইন মেমোরিতে, কিছু পেজ আসলে আমাদের ভার্চুয়াল মেমোরিতে আছে। সে তখন ওই ব্যাকিং স্টোর থেকে করসপন্ডিং পেজটা যেটা ভার্চুয়াল মেমোরিতে আছে সেটাকে লোকেট করবে। লোকেট করার পর সে অপারেটিং সিস্টেম চেক করে দেখবে ফিজিক্যাল মেমোরির মধ্যে কোনো ফ্রি ফ্রেম আছে কিনা। এটা চেকটা আগেও হতে পারে, আমি এখানে এক্সাম্পলে যেহেতু সিকোয়েন্সিয়ালি পরে দেখাইছে, আমি পরে বলছি। সো ওই পার্টিকুলার একটা ফ্রি ফ্রেম যদি খুঁজে পায়, তারপর এই জিনিসটাকে, এই যে আমাদের যে যে পেজটা আমরা ডিমান্ড করছি ভার্চুয়াল মেমোরি থেকে, সেটাকে ফ্রি ফ্রেমের এখানে লোড করে আনবে। লোড করার পর ওই পার্টিকুলার পেজের জন্য যে ফ্রি ফ্রেম, সেটা আমাদের পেজ টেবিলে আপডেট করবে, প্লাস এই আই ভ্যালুটাকে তখন এটাকে ভি করে দিবে। তার মানে এটা এখন আসলে ভ্যালিড ফ্রেম, কারণ ওই ফ্রেমটাকে তো আমরা মেমোরিতে লোড করেছি। ঠিক আছে, করার পর তারপর আমি হচ্ছে ওই ইনস্ট্রাকশনসটা আবার রিস্টার্ট করব। রিস্টার্ট করতে এরপরে বার যখন আমরা ইনস্ট্রাকশনসটা এক্সিকিউট করা শুরু করব, আমাদের এখন ওই ইনস্ট্রাকশনস যেই পেজে ছিল, সেই পেজটা যেহেতু মেমোরিতে আছে, তো আমাদের এটা রিজিউম করবে নর্মাল ওয়েতে। ওকে, আহ এটা বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে নাকি? Okay. এই জিনিসটা আমরা আসলে একটা ফ্লোচার্ট দিয়ে বোঝাতে পারি। এই হচ্ছে আমাদের সেই ফ্লোচার্টটা। ফ্লোচার্টে যদি তোমরা খেয়াল করে দেখো, ফ্লোচার্টের মধ্যে আমরা একটা প্রসেসের একটা ইনস্ট্রাকশনস আমরা এক্সিকিউট করা শুরু করছি, তখন আমাদের এখান থেকে একটা অ্যাড্রেস জেনারেট করতে হচ্ছে। এই যে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের লজিক্যাল অ্যাড্রেস, যেখান থেকে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস দরকার। ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য আমাদের লজিক্যাল অ্যাড্রেসের করসপন্ডিং পেজ নাম্বারটা দরকার জানা। আমরা পেজ নাম্বারটা জানলাম,
পেজ নাম্বারটা জানার পর চেক করে দেখলাম এটা কি আমাদের মেইন মেমোরিতে আছে কিনা। মেইন মেমোরিতে যদি থাকে তার মানে আসলে বেসিক্যালি ওই পেজ নাম্বারের পেজ টেবিল এন্ট্রিতে ওই পেজ নাম্বারের জন্য যে এন্ট্রিটা আছে সেখানে আমাদের ভি একটা ভ্যালু আছে। ওকে, তো মেইন মেমোরিতে যদি আমাদের ইয়েস থাকে তাহলে আমরা নর্মালি যেভাবে আমাদের প্রসেস ওয়ার্ক করে সেভাবে প্রসেস করবে। যদি মেইন মেমোরিতে না থাকে তখন আমাদের পেজ ফল্ট একটা ইন্টারাপ্ট হবে। অপারেটিং সিস্টেমের কাছে এটা আসা মানেই হচ্ছে বেসিক্যালি এই পেজটা আমাদের মেইন মেমোরিতে নেই, এই পেজটা আমাদের এখন ভার্চুয়াল মেমোরি থেকে মেইন মেমোরির কাছে আনতে হবে। তো অপারেটিং সিস্টেম চেক করে দেখবে যে আমাদের অপারেটিং মেইন মেমোরির মধ্যে কোনো ফ্রি ফ্রেম আছে কিনা। যদি ফ্রি ফ্রেম থাকে তখন আমাদের আগের যে প্রসেসটা বললাম এরকম। তো আমরা ওই পার্টিকুলার লোকেশনটা খুঁজে বের করব ভার্চুয়াল মেমোরির মধ্যে ওই পেজের জন্য। তারপর ফ্রি ফ্রেম অ্যালোকেট করব। তারপর আমাদের পেজ টেবিল থেকে আপডেট করব। পেজ টেবিলের ওই পেজের জন্য করসপন্ডিং ফ্রেম নাম্বারটা বসানো হবে, প্লাস ওই এন্ট্রিতে আই ছিল আগে, আই এর জায়গায় ভি বসানো হবে। তারপর আমরা আমাদের যে ইনস্ট্রাকশন ছিল সেটাকে আবার রিস্টার্ট করব। তখন এই একই প্রসেসে যাবে, যাওয়ার পর এখানে দেখবে যে আমাদের ওই পেজটা এখন মেইন মেমোরিতে আছে, তো নর্মাল ওয়েতে সে রিসিভ করবে। ওকে, ইন কেস যদি আমাদের মেমোরির মধ্যে কোনো ফ্রি ফ্রেম না থাকে, এই পার্টিকুলার সিনারিও কোনো প্রকার ফ্রি ফ্রেম নেই, তখন কি ঘটনা ঘটবে? যেহেতু ফ্রি ফ্রেম নেই আর এখন আমাদের এই পেজটা দরকার, তার মানে হচ্ছে মেমোরিতে একটা আমাদের পেজ খুঁজে বের করতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে ভিকটিম পেজ। এই ভিকটিম পেজটা মেইন মেমোরি থেকে ভার্চুয়াল মেমোরিতে সোয়াপ আউট করতে হবে, এবং যে পেজটাকে আমরা রিকোয়েস্ট করছি সেটাকে আসলে ভার্চুয়াল মেমোরি বা ব্যাকিং স্টোর থেকে সোয়াপ ইন করতে হবে। করার পর আবার করসপন্ডিং আমরা পেজ পেজ টেবিল অ্যাডজাস্ট করব। পেজ টেবিল অ্যাডজাস্ট করার পর তারপর আমরা ওই তারপরে এই এখানে আমরা চলে আসবো, এসে আমাদের পার্টিকুলার যেভাবে আমরা হওয়ার কথা সেইভাবে আমরা ফ্লো করবো। ঠিক আছে, তো এই যে পার্টিকুলার কোনো একটা পেজকে টপ আউট করে নতুন একটা পেজকে যে আমরা মেমোরির মধ্যে নিয়ে আসছে, এটাকে বলা হয় হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট। তো আমাদের আসলে প্রথম পেজ রিপ্লেসমেন্টের প্রথম স্টেপটা হচ্ছে একটা পেজকে খুঁজে বের করা যে পেজটাকে আমরা রিপ্লেস করবো। তো এই পেজটাকে আমরা বলি হচ্ছে ভিকটিম পেজ। ঠিক আছে, তো ভিকটিম পেজকে আমরা আসলে মেইন মেমোরি থেকে রিপ্লেস করে আহ ইয়াতে নিয়ে যাব ভার্চুয়াল মেমোরিতে, এবং ভার্চুয়াল মেমোরি থেকে আমাদের ডিমান্ড যে পেজটা, রিকোয়েস্টের যে পেজটা, সেটাকে আমরা মেইন মেমোরিতে নিই। ওকে, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের মাধ্যমে। তো প্রসেসটা এগেইন খুবই সিম্পল। তো আমরা প্রথমে একটা পেজকে আমরা ভিকটিম পেজকে লোকেট করব, সিলেক্ট করব কিছু একটা অ্যালগোরিদম ইউজ করে, আমরা পরে অ্যালগোরিদম গুলো দেখছি। তো তারপর ওই ভিকটিম পেজের করসপন্ডিং যে এন্ট্রি ছিল সেই এন্ট্রিতে আমরা চেঞ্জ করে দিব। ওটা এখন ইনভ্যালিড হয়ে যাচ্ছে, কারণ ওটা এখন মেইন মেমোরি থেকে আমরা আসলে বেসিক্যালি আমরা সরাই ফেলে আমরা ভার্চুয়াল মেমোরিতে নিয়ে আসছি। সেই জন্য পেজ টেবিলে যাই ওই করসপন্ডিং এন্ট্রিটা আমরা ইনভ্যালিড করে দিব। তারপর আমরা ভার্চুয়াল মেমোরি থেকে সোয়াপ ইন করতেছি হচ্ছে ডিমান্ডিং বা রিকোয়েস্টেড পেজটাকে ওই লোকে ওই যে ফ্রেম নাম্বার ছিল সেই ফ্রেমের মধ্যে। তারপর ওই পেজের জন্য করসপন্ডিং এ ফ্রেম নাম্বার ছিল, সেখানে আমরা আই বদলে এখানে একটা ভি করে দিব। আগে কিন্তু এখানে আমাদের আই ছিল, এখানে আগে আই ছিল, এখানে আগে ভি ছিল। ওকে, প্রথম সিনারিওতে, এই সিনারিওতে স্টার্ট করার আগে মানে এখানে বোঝানো হচ্ছে যে এইটা আসলে আগে মেমোরিতে ছিল, এটা আগে আমাদের ভার্চুয়াল মেমোরিতে ছিল। কিন্তু যখন এই পেজ রিপ্লেস করা হয়ে গেল তখন আমরা এটা সোয়াপ হয়ে গেল ভ্যালুটা, আই এর ভ্যালুটা ভি হয়ে যাবে, ভি এর ভ্যালুটা আই হবে, আর আই এর ভ্যালুটা আমাদের ভি হয়ে যাবে। ওকে, বুঝা গেছে পেজ রিপ্লেসমেন্টের নেসেসিটি বা প্রসেসটা? তোমরা শুনতে পাচ্ছ? তোমাদের তো কোনো রেসপন্স পাই না। স্যার আমাদের কি এই ডায়াগ্রাম গুলা আঁকা লাগবে নাকি স্যার বুঝার জন্য শুধু? এটা বোঝার জন্য, বাট যদি তোমাদের বলো যে পেজ রিপ্লেসমেন্ট সিনারিওটা এক্সপ্লেইন করো, এখন দেখবে যে মার্কস কত আছে। যদি মার্কস থাকে 3, 4, তখন আসলে ডায়াগ্রাম দিলে একটু বেটার। বুঝতে পারছো? যদি মার্কস থাকে 1 or 2, তখন তো খালি প্রসেসটা এক্সপ্লেইন করলে হতো। ওকে, তো এখন আমরা বললাম যে হচ্ছে যে পেজ রিপ্লেসমেন্ট কেন দরকার হয়। তো এখন পেজ রিপ্লেসমেন্ট আমরা কি বলেছি যে ফার্স্ট স্টেপটা হচ্ছে একটা ভিকটিম পেজ সিলেক্ট করা। তো ভিকটিম পেজ সিলেক্ট করব কিভাবে? এটার জন্য অনেকগুলো অ্যালগোরিদম আছে।
আজকে আমরা আসলে বেসিক্যালি তিনটা অ্যালগোরিদম দেখবো। প্রথম অ্যালগোরিদমটাকে আমরা বলছি হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সেকেন্ড অ্যালগোরিদমটা এলআরইউ বা লিস্ট রিসেন্টলি ইউজ। আর থার্ডটা হচ্ছে আমাদের অপটিমাল অপ্ট। ওকে, তো আমরা এখন একটা একটা করে দেখব। আচ্ছা, তো এখন আমাদের ফিফো নাম শুনে বুঝতে পারতেছো ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এটার ভিকটিম পেজ হিসেবে আমরা সেই পেজটাকে সিলেক্ট করব যে পেজটা সর্বপ্রথম মেমোরিতে এসেছিল এবং অনেকক্ষণ ধরে মেমোরিতে আছে। ঠিক আছে, তো মেমোরিতে সো উইল সিলেক্ট দ্যাট পেজ অ্যাজ দ্য ভিকটিম পেজ হুইচ হ্যাজ বিন ইন দ্য মেমোরি ফর দ্য লংগেস্ট অ্যামাউন্ট অফ টাইম। তো যখনই আমাদের পেজ রিপ্লেস করতে হবে, আমরা এই লংগেস্ট অ্যামাউন্ট অফ টাইম যে পেজটা ছিল সেটাকে আমরা রিপ্লেস করবো। সো লংগেস্ট অ্যামাউন্ট অফ পেজ টাইম কোন পেজটা থাকবে? যে পেজটা এখন বর্তমানে যে মেমোরিতে পেজ গুলো ছিল তার মধ্যে সবার আগে এসেছে, সেটাই কিন্তু লংগেস্ট অ্যামাউন্ট অফ টাইম আছে, এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে ফিফো। তো এগুলো এক্সপ্লেইন করার জন্য আমরা একটা তোমাদের পরীক্ষায় যেটা আসবে, এটা আসবে এক্সামে। ঠিক আছে, তো এক্সামে তোমাদের দেওয়া থাকবে এরকম টাইম দেওয়া থাকবে আর হচ্ছে পেজের লিস্ট দেওয়া থাকবে। এটা বলা হচ্ছে যে কোন টাইমে কোন পেজ গুলো আমরা এখন এক্সেস করতে চাচ্ছি, এটার উপর বেস করে আমাদের মেমোরি অ্যালোকেশনটা কি হবে সেটা তোমাদের ডিটারমিন করতে হবে। ওকে, তো তোমাদের বেসিক্যালি এরকম কোন একটা ছবি প্রতিটা টাইমের জন্য ড্র করতে হবে। আমরা বলে দিব যে মেমোরিতে তোমাদের কয়টা ফ্রেম থাকতে পারে ম্যাক্সিমাম। যেমন এখানে যে ছবিগুলো আছে এখানে দেখা হয়েছে মেমোরিতে ম্যাক্সিমাম তিনটা ফ্রেম আছে। ঠিক আছে? তিনটা ফ্রেম। তো প্রথম টাইম ওয়ানে আমাদের পেজ টু আমরা এক্সেস করতে চাচ্ছি। তো সর্বপ্রথম টাইম ওয়ান। তো টাইম জিরোতে তার মানে আসলে বেসিক্যালি কি ছিল, মেমোরি একদম ফ্রি ছিল, তিনটা ফিল্ডই ফ্রি ছিল। ওকে, তো এরকম তিনটা ফিল্ড এখানে লেফট সাইডে আসলে চিন্তা করতে পারি যে আমাদের তিনটা ফ্রেম ছিল এবং তিনটা ফ্রেম আসলে ফিল ছিল। এটা আসলে তুমি টাইম জিরোতে তুমি চিন্তা করতে। ওকে, তো এখন আমরা সব সময় যেই টাইমে কোনো একটা পার্টিকুলার প্রসেস অ্যাক্সেস করতে চাবো বা মেমোরিতে আমরা মানে পার্টিকুলার প্রসেসটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, পার্টিকুলার পেজটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, তো আমরা প্রথমে আমরা চেক করে দেখবো তার আগের টাইমের স্টেটটা কি। এখন আগের টাইমের যেহেতু স্টেট একদম ব্ল্যাঙ্ক, আমরা এই পেজটাকে ইজিলি কোনো একটা ফ্রেমের মধ্যে আমরা অ্যালোকেট করতে পারবো। তো অ্যালোকেট করার পর তুমি দেখো এখানে একটা স্টার সাইন সিম্বল আছে। এই স্টার সিম্বল দিয়ে বোঝানো হচ্ছে কোন পেজটা ইজ দি ক্যান্ডিডেট অ্যাজ দি ভিকটিম পেজ। ঠিক আছে, ভিকটিম পেজ হিসেবে কোন পেজটাকে আমরা এখন সিলেক্ট করে রাখছি। তো আমাদের যদি পেজ রিপ্লেস করার দরকার হয়, কোন পেজটা আমরা আসলে মুভ করবো, রিপ্লেস করবো। ঠিক আছে, তো আমাদের টাইম টু তে এসেছে হচ্ছে আরেকটি পেজের রিকোয়েস্ট P3। তুমি এখন চিন্তা করো P3 কে আমরা যদি মেমোরিতে আনতে চাই, আমাদের কি পেজ রিপ্লেস করার দরকার আছে নাকি নাই? কেউ বলো, নাহলে আমি নাম ধরে ধরে জিজ্ঞাসা করবো কিন্তু। এনিওয়ান? হ্যাঁ, নাইলা শুনতে পাচ্ছ তুমি? জি স্যার। আচ্ছা, আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো? স্যার আমি একটু লেট জয়েন করেছি তো সেজন্য। আচ্ছা, ওকে। আতিকুর শোনা যায়? রেসপন্স না করলে তোমাকে আমি অ্যাটেন্ডেন্স দিব না। ঠিক আছে, ইউ নিড টু রেসপন্ড, যার নামটা আমি বলবো রেসপন্ড করতে হবে। ওকে, আতিকুরের অ্যাটেন্ডেন্স আজকে নেই। আহ
আহ, মাজাবিন শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, এখন বলো তো, আমি যেটা কোশ্চেনটা করেছিলাম, কোশ্চেনটা কি বোঝা গেছে? স্যার একটু আবার বলবেন? হ্যাঁ, শিওর। তো মনে করো আমরা কি বললাম যে পেজ টাইম ওয়ানে আমাদের পেজ টু আমাদের অ্যাক্সেস করা রিকোয়েস্ট আসছে। তো আমাদের যেহেতু টাইম জিরোতে আমাদের সবগুলো ফ্রেম জিরো ছিল, তো আমরা এখানে পি টু কে আমরা একটা ফ্রি ফ্রেম লোকেশনে আমরা অ্যালোকেট করে ফেলেছি, তাই না? মেমোরিতে আমরা লোড করতে পারছি, কোনো সমস্যা নেই। এখন পেজ টু তে আমাদের আসছে হচ্ছে পেজ থ্রি, যেটা আমরা অ্যাক্সেস করতে চাই। এখন এটা মেমোরিতে আমাদের কি লোড করতে হবে, তাই না? পেজ থ্রি মেমোরিতে লোড করতে হবে। আমি বলছি কোশ্চেনটা ছিল এই পেজ থ্রি মেমোরিতে লোড করতে যে আমাদের কি মেমোরির কোনো পেজ কি রিপ্লেস করতে হবে কিনা। আহ স্যার এখন যেহেতু মানে অলরেডি হচ্ছে মানে মেমোরিতে জায়গা আছে, তাহলে রিপ্লেস করার কি দরকার আছে স্যার? এক্স্যাক্টলি। তো আমাদের আমাদের ওকে। এখানে দেখো, আমাদের এখানে পি টু আমাদের অকুপাই করে আছে, আমাদের এখনো তিনটা ফ্রেম কিন্তু ফ্রি আছে, জি তাই না? তো তিনটা জি ফ্রেম যেহেতু ফ্রি আছে, এখন পি থ্রি কে আমি যদি মেমোরিতে লোড করতে চাই পেজে, তো আমাদের অবশ্যই রিপ্লেস করার দরকার নেই। ওকে, জি স্যার। দ্যাটস হোয়াট আই আস্কড অ্যাকচুয়ালি। আমি মাঝে মাঝে আজকে ক্লাসে সবাইকে আমি এরকম কোশ্চেন করবো, কিন্তু প্লিজ বি প্রিপেয়ার্ড। ওকে, রেসপন্ড না করলে আজকের অ্যাটেন্ডেন্স নেই। তো এখন পি থ্রি আমাদের যেহেতু রেসপন্ড মানে করার দরকার নেই, রিপ্লেস করার দরকার নেই, সো আমি পি থ্রি এখানে লোড করলাম। কারণ এগেইন পি টু এবং পি থ্রির মধ্যে আমাদের ভিকটিম ক্যান্ডিডেট কে ছিল? ভিকটিম ক্যান্ডিডেট স্টিল পি টু, কারণ পি টু পি থ্রির আগে, ঠিক আছে? ওটা স্টিল এখনো ক্যান্ডিডেট হিসেবে আছে। এরপর আসছে 3 নম্বর টাইমে আমরা পি টু কে অ্যাক্সেস করতে চাচ্ছি। তো পি টু কে অ্যাক্সেস করতে চাওয়ার পর পি টু অলরেডি কিন্তু আমাদের মেমোরিতে আছে, তো আমাদের সেই জন্য কিচ্ছু করতে হয়নি, তাই না? কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো, এখানে একটা টার্ম লিখেছে হিট। সরি, এখানে আমরা একটা টার্ম লিখেছি হচ্ছে হিট। হিটটা বলতে আমরা কি বুঝাচ্ছি? বুঝাচ্ছি আমাদের আসলে আমরা এই পেজটা যেহেতু মেমোরিতে আছে, এটা আমরা একটা হিট করছি, তো আমাদের কোনো প্রকার মেমোরিতে লোড করার দরকার নেই, অলরেডি হিট আছে। তো আমাদের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের টার্গেট হচ্ছে অ্যালগোরিদমটা এমন ভাবে জেনারেট করা যাতে যত বেশি আমরা হিট করতে পারি তত বেশি বেটার। কারণ হিট করা মানে হচ্ছে মেমোরিতে অলরেডি আছে, মেমোরিতে কোনো কিছু পেজকে আমাদের অ্যাড করতে হবে না, অথবা আমাদের হচ্ছে রিপ্লেস বা সোয়াপ করতে হবে না, ঠিক আছে? তো হিট, যত হিট করতে পারবো তত বেটার। তো আমাদের পি টু কে আমরা বলতেছি হিট, কারণ কি পি টু অলরেডি মেমোরির মধ্যে আছে। তো সেই জন্য দেখো 3 নম্বর এখানে আসার পর কোনো প্রকার চেঞ্জ হয়নি, আগের মতোই আছে। এরপর টাইম ফোরে আমাদের পি ওয়ান এসেছে। এগেইন আমরা সবসময় যেই টাইমে কোনো একটা পেজ আসবে, তার আগের টাইমের মেমোরির কি স্টেট সেটার দিকে আমরা লক্ষ্য করবো। তো আমাদের 4 নম্বর টাইমে যখন পি ওয়ান এসেছে, আমরা 3 নম্বর টাইমে পি ওয়ান মেমোরির কি স্টেট সেটা দেখবো। দেখে চেক করে দেখবো যে পি ওয়ান কে আমাদের মেমোরিতে জায়গা দেওয়ার মতো জায়গা আছে কিনা, ফ্রি আছে কিনা। দেখবো হ্যাঁ, এখানে একটা ফ্রি আছে। তো আমরা ইজিলি কিন্তু আমরা পি ওয়ান কে আমরা রিপ্লেস করতে পারলাম, ঠিক আছে? পি ওয়ান এখানে আমাদের চলে আসলো। ওকে, এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আর হিট লেখা নেই। কেন হিট লেখা নেই? কারণ ওই পার্টিকুলার পেজটা আমি কিন্তু মেমোরিতে পাইনি। ওকে, আমার মেমোরিতে আমাকে লোড করতে হবে এই জন্য। এবং এই টাইম ওয়ানে, টাইম টু তেও কিন্তু হিট লেখা নেই, কারণ একইভাবে পার্টিকুলার ওই পেজটা আমরা মেমোরিতে পাইনি, তো মেমোরিতে আমাদের লোড করতে হয়েছে, ঠিক আছে? তো আমাদের টার্গেট হচ্ছে যত বেশি হিট বাড়াতে পারবো তত বেটার। তো 4 নম্বর গেল। টাইম ফাইভে আমাদের আসছে পি ফাইভ। তো এখন বলো, পি ফাইভে এখানে কি আমাদের পেজ রিপ্লেস করার দরকার আছে কিনা? জি স্যার, জায়গা তো নাই স্যার। জায়গা তো নাই, রাইট। সো আমাদের পেজ রিপ্লেস করতে হবে। সো আমরা এখন আহ, কোন পেজটাকে রিপ্লেস করব? আমরা অলরেডি জানি যে আমাদের পি টু ইজ দ্য ক্যান্ডিডেট পেজ অ্যাজ দি ভিকটিম পেজ, কারণ দেখো স্টার দেওয়া আছে পি টু এখানে। তো তার মানে আসলে বেসিক্যালি আমরা এখন পি টু কে সোয়াপ আউট করবো, এবং পি টুর জায়গায় আমরা পি ফাইভ কে বসাবো। তুমি এক্স্যাক্টলি দেখো এই ঘটনাটাই কিন্তু ঘটেছে। পি টু কে সোয়াপ আউট করা হয়েছে এবং পি টুর জায়গায় আমাদের পি ফাইভ চলে আসছে। তারপর এখন খেয়াল করে দেখো, আমাদের স্টার সিম্বলটা কিন্তু চেঞ্জ হয়ে পি থ্রির কাছে এসেছে। কেউ কি বলতে পারবে কেন এই পি থ্রির পাশে এখন স্টার আসছে? কেন?
হ্যাঁ, কেন আমি জিজ্ঞেস করছি, কেউ কি বলতে পারবে কেন আছে? আমি এক্সপ্লেন করবো। কেউ কি গেস করতে পারতেছো যে কেন এটা হচ্ছে? কারণ স্যার P2 পরে P3 আসছিল জন্য স্যার। তো মানে তুমি যদি খেয়াল করে দেখো, P5, P3 এবং P1 এর মধ্যে সবচেয়ে ফার্স্ট কে এসেছে? তো এই তিনটার মধ্যে সবচেয়ে ফার্স্ট আগে এসেছে হচ্ছে P3। সেই জন্য P3 ইজ নাও দা ক্যান্ডিডেট অ্যাজ দা ভিকটিম পেজ। ঠিক আছে, কোন এর পরবর্তীতে কোনো যদি আমাদের পেজ রিপ্লেস করতে হয়, আমরা করব হচ্ছে P3। ওকে, তো দেখো টাইম 6 এ আসছে হচ্ছে আমাদের P2। তো P2 মানে হচ্ছে P2 আমাদের মেমোরিতে নেই। এখানে দেখো, এখানে চেক করে দেখলাম মেমোরিতে নেই, তো আমাদের লোড করতে হবে। তো আমাদের এখানে জায়গাও নেই, তো আমাদের পেজ রিপ্লেস করতে হবে। তো আমরা পেজ রিপ্লেস করবো কি, যেহেতু P3 আমাদের ক্যান্ডিডেট আছে ভিক্টিমের, সো P3 হবে ভিকটিম পেজ, এটাকে আমরা রিপ্লেস করে এর জায়গায় আমরা আনবো হচ্ছে P2। এখন P5, P2, P1 এর মধ্যে সবচেয়ে ফার্স্ট কে এসেছিল, সবচেয়ে লংগেস্ট কে মেমোরিতে ছিল P1, সেই জন্য আমাদের P1 হয়ে গেল হচ্ছে আমাদের লিস্টে। ওকে, এখন P7 আসছে P4। এগেইন P4 আমরা P1 কে রিপ্লেস করাবো P4 দিয়ে। এখন P4, P2, P5 এর মধ্যে লংগেস্ট ছিল হচ্ছে P5 মেমোরিতে, এটা হয়ে গেল ভিকটিম। এখন পেজ 8 আমাদের P5, টাইম 8 আমরা P5 কে অ্যাক্সেস করতে চাচ্ছি। তো এটা অলরেডি মেমোরিতে আছে, সেই জন্য আমাদের এখানে হিট। এগেইন টাইম 9 P3 অ্যাক্সেস করতে চাচ্ছি, যেহেতু জায়গায় কোনো নেই, আমাদের রিপ্লেস করতে হবে। উইল রিপ্লেস P3 উইথ P5। P5 কে আমরা সোয়াপ আউট করবো, P3 কে সোয়াপ ইন করবো। নাও এমং P3, P2 এবং P4 সবচেয়ে লংগেস্ট ছিল হচ্ছে P2, সেই জন্য আমাদের P2 হয়ে গেল হচ্ছে ভিকটিম ক্যান্ডিডেট। ওকে, তারপর আমাদের 10 টাইমে আসতে হচ্ছে P2, অলরেডি মেমোরিতে আছে, সেই জন্য আমাদের একটা হিট। তারপর হচ্ছে টাইম 11-এ আসতে হচ্ছে আমাদের P5। এগেন P5 আমরা রিপ্লেস করবো P2 দিয়ে, এখানে আমাদের P4 হয়ে গেল ভিকটিম। আর টাইম 12-এ আসছে P2, এগেইন আমাদের P2 আমরা রিপ্লেস করবো হচ্ছে P4 দিয়ে। তো এই হচ্ছে আমাদের স্টেপ। তোমাদের এক্সামে বা পরীক্ষায় কি থাকবে, এরকম একটা টাইম শিডিউল, একটা টেবিল থাকবে। বলা হবে তোমরা পার্টিকুলার কোনো একটা অ্যালগোরিদম ইউজ করো, করে এরকম একটা ডায়াগ্রাম, মেমোরি লেআউট আর কি তৈরি করবে। ঠিক আছে, তো মেমোরি লেআউট যখন তৈরি করবে, তখন এই স্টার সিম্বলটা খুবই ইম্পর্টেন্ট, যে ভিকটিম কোনটা এটাকে আইডেন্টিফাই করার জন্য। ওকে, তো কিছু অ্যালগোরিদমের মধ্যে স্টার সিম্বল থাকতে হবে। স্টার সিম্বল যদি না থাকে, তোমাদের পার্শিয়াল মার্কস কাট অফ হবে। ওকে, তো এটা মাথায় রাখবে যে আমাদের স্টার সিম্বলটা আমাদের রাখতে হবে। আর হিট, হিট কথাটাও লিখতে হবে, যে তোমাদের হয়তো বলা হতে পারে যে কোন অ্যালগোরিদমটা বেটার। তো তোমাদের বেসিক্যালি তোমরা দেখবে যেটার কারণে হিট বেশি হচ্ছে, দ্যাট ইজ বেটার দেন আদার অ্যালগোরিদমস। ওকে, বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এগেইন আমাদের নেক্সট অ্যালগোরিদমটা হচ্ছে LRU বা লিস্ট রিসেন্টলি ইউজ। তো এখানে আমরা ভিকটিম পেজ হিসেবে সেই পেজটাকে সিলেক্ট করব হুইচ হ্যাজ বিন লিস্ট রিসেন্টলি ইউজড, যেটা সবচেয়ে আ- মানে আগে ইউজ করা হয়েছে, সেটাকে আমরা সিলেক্ট করব হচ্ছে ভিকটিম পেজ। ওকে, তো এগেইন আমাদের আগের মতোই একটা টাইম এবং পেজ একটা টেবিল দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে এখন ড্র করতে হবে হচ্ছে মেমোরি লেআউট। ঠিক আছে, তো মেমোরি লেআউটটা আমরা এখানে আসি আগের মতো করে। তো আমাদের টাইম 1-এ P2 অ্যাক্সেস করতে হবে। তো এটা আমাদের মিস, সেই জন্য আমরা এখানে হিট লিখিনি, এখানে আমাদের মেমোরিতে নেই। তো মেমোরিতে আমরা নিয়ে চলে আসলাম P2, যেহেতু এখানে আর কোনো পেজ ছিল না, সেই জন্য দিস ইজ আওয়ার ক্যান্ডিডেট ফর ভিকটিম। ওকে, অ্যাজ দ্য ভিকটিম পেজ। এরপরে যখন আমাদের P3 আসলো, P3 আমাদের এগেইন স্পেস আছে কিন্তু মেমোরিতে নেই, তো আমাদের এটাও আবার মিস। তো এখানে আমরা P3 অ্যাড করলাম। এরপর আমাদের আসলো হচ্ছে P2। আমরা এক্সেস টাইম 3-তে আমরা টাইম 3-তে আমরা এক্সেস করতে চাচ্ছি হচ্ছে P2। ঠিক আছে, এখন তোমরা যদি খেয়াল করে দেখো, আগে P2 ছিল অ্যাজ দ্য ভিকটিম ক্যান্ডিডেট, কিন্তু টাইম 3-তে যখন আমরা P2 ইউজ করতেছি, P3 হয়ে যাচ্ছে ভিকটিম ভিকটিম ক্যান্ডিডেট। কেন, কেউ কি বলতে পারবে?
পাচ্ছ না তোমরা? তুমি চিন্তা করো, আমরা এই অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদমটা হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড। যেটা রিসেন্টলি ইউজ করা হয়েছে, দ্যাট উইল বি দ্য ভিকটিম। বরং যেটা সবচেয়ে বেশি আগে ইউজ করা হয়েছে, দ্যাট উইল বি দ্য ভিকটিম। ওকে, তো এমন P2 এবং P3, এই টাইম থ্রিতে ইউজ করা হচ্ছে কোনটা? P2 হচ্ছে সবচেয়ে লেটেস্ট ইউজ করা হয়েছে, তাই না? এখানে P2 ইউজ করছে টাইম থ্রিতে। তার মানে আগেও যদি P2 ছিল, কিন্তু যেহেতু P2টা এখানে ইউজ করা হয়েছে, তার মানে এখন আর P2টা আমাদের লিস্ট রিসেন্টলি নাই, আমাদের হয়ে গেছে P3টা লিস্ট রিসেন্টলি ইউজ পেজ। সেই জন্য P3টাকে আমরা আসলে এখন ভিকটিম পেজ হিসেবে ইউজ করছি। ওকে, বুঝা গেছে এই পার্টটুকু? আচ্ছা, তোমরা তো রেসপন্স করো না, তো জি আমি স্যার, বোঝা রেসপন্স। গেছে স্যার। ওকে, গুড। এখন আমরা টাইম ফোরে আসলাম। টাইম ফোরে আমাদের P1 অ্যাক্সেস করতে চাই, P1 পেজ, কিন্তু P1 পেজ নেই। ও আচ্ছা, আরেকটা জিনিস, এখানে P2 কিন্তু হিট ছিল, তাই না? P2 আমাদের হিট হয়েছে। এখন P1 অ্যাক্সেস করতে যাচ্ছি, P1 এখানে নেই। তো আমাদের P1 আমরা অ্যাড করলাম, P1 অ্যাড করা সত্ত্বেও কিন্তু আমাদের P3 এর কোনো চেঞ্জ হয়নি, তাই না? P2 আমাদের change হচ্ছে। এরপর আমরা ইউজ করতে চাইলাম P5। এখন আমাদেরকে কিন্তু পেজ রিপ্লেস করতে হবে। পেজ রিপ্লেস করার জন্য আমরা কি ইউজ করবো? আমরা আগের ফ্রেমটা দেখবো, আগের টাইমের ফ্রেম কি ছিল মেমোরিতে, কি অবস্থা। দেখলাম যে এখানে ক্যান্ডিডেট ছিল P3 ভিকটিম হিসেবে। তো আমরা P3 জায়গায় বেসিক্যালি P5 কে আমরা এখন ইউজ করবো। ওকে, তো এখন এমন P1, P5 এবং P2 কোনটা হচ্ছে ভিকটিম পেজ হতে পারে? ওকে, এই তিনটার মধ্যে সবচেয়ে লাস্ট কোনটা ইউজ করা হয়েছে? তুমি যে দেখো, এখানে P5 ইউজ করা হয়েছে, তার আগে P1 ইউজ করা হয়েছে, তারও আগে P2 ইউজ করা হয়েছে। সো এমন P1, P2 এন্ড P5, আমাদের P1টা সবচেয়ে আগে ইউজ করা হয়েছে, এই জন্য P1 বিকামস দ্য ভিকটিম পেজ। এটা কথা বলছি, আমি একটু ভুল করেছি, আমরা তো এখানে ছিলাম, সরি। তো এখানে আমরা রিপ্লেস করতেছি, আমরা টাইম 5-এ ছিলাম, ঠিক আছে? টাইম 5-এ আমরা এখন P5 এসেছে, আমরা P3 দিয়ে রিপ্লেস করছি। তা এমন P1, P2 এবং P5 আমাদের ভিকটিম পেজ কোনটা? ভিকটিম হয়ে যাচ্ছে P2, কারণ P2টাই সবচেয়ে, এই তিনটার মধ্যে P2টা সবচেয়ে আগে ইউজ করা হচ্ছে, সেই জন্য P2 বিকামস দ্য ভিকটিম পেজ। ওকে, তো পেজ 6-এ এসে আমরা P2 এখন অ্যাক্সেস করতেছি। P2 অ্যাক্সেস করার সাথে সাথে ওটা কিন্তু আর ভিকটিম পেজ থাকছে না। তো আমাদের P2টা ভিকটিম পেজ থেকে বরং P1 এবং P5 এর মধ্যে যেটা আগে ইউজ করা হয়েছিল, দ্যাট বিকামস দ্য ভিকটিম পেজ। তো তুমি যদি খেয়াল করে দেখো, P5 এর আগে P1 ইউজ করা হয়েছিল, সেই জন্য P1 বিকামস দ্য ভিকটিম পেজ। তো এটা আমাদের ক্যান্ডিডেট পেজ হয়ে গেল, ঠিক আছে? এবং P2টা অলরেডি যেহেতু মেমোরিতে ছিল, আমাদের কোনো প্রকার রিপ্লেস করতে হচ্ছে না, এটা সেই জন্য আমরা লিখেছি হচ্ছে হিট। ওকে, নাও P4 আসছে টাইম 7-এ। P4 আমরা এখন কোনটা দিয়ে রিপ্লেস করব? P1 দিয়ে রিপ্লেস করব। তো আমাদের আসলে হচ্ছে P4, P5 এবং P2। P4, P2 এবং P5 এর মধ্যে সবচেয়ে আগে ইউজ করা হয়েছিল P5। তো P5 বিকামস আমার ভিকটিম পেজ, এখানে মানে ক্যান্ডিডেট ভিকটিম পেজ। এখন এই টাইমে যখন আবার P5 আসছে, P5 আসা মানে আসলে সে আর এখন রিসেন্টলি থাকলো না, যেহেতু আমি রিসেন্টলি তাকে ইউজ করে ফেলছে। তার মানে এখন P2, P4 এর মধ্যে দেখতে হবে কোনটা আগে ইউজ করা হয়েছে। P2, P4 এর মধ্যে P2 সবার আগে ইউজ করা হয়েছে, সেই জন্য টাইম 8-এ যায়, P2 তো আমাদের স্টার্ট হয়ে গেল, আমাদের এখানে আসলে হিট চলে আসলো, ঠিক আছে? তো এইভাবে আমাদের বাকি প্রসেস গুলো চলতে থাকবে। ওকে, আমাদের 9-এ যখন P3 আসলো, P3 আমাদের দেখতে হবে এখানে 9। তো P3 রিপ্লেস করব, কি দিয়ে রিপ্লেস করব? P2 এর সাথে রিপ্লেস করব। তো আমাদের বিকামস P3, P5, P4। P3, P5, P4 এর মধ্যে সবচেয়ে আগে ইউজ করা হয়েছে P4। তো আমাদের P4 বিকামস দ্য ক্যান্ডিডেট ভিকটিম পেজ। টাইম 10-এ আসছে P2, এগেইন আমাকে রিপ্লেস করতে হবে। P2 রিপ্লেস করব P4 এর সাথে। এগেইন নাও P2, P3, P5 এর মধ্যে সবচেয়ে আগে ইউজ করা হয়েছে P5। তো P5 বিকামস দ্য ক্যান্ডিডেট। ওকে, টাইম 11-এ আসছে P5। P5 অলরেডি আছে, সেজন্য আমাদের এখানে হিট। যেহেতু P5 আমি সবচেয়ে লেটেস্ট ইউজ করে ফেলছি, P5 আর ভিকটিম থাকলো না। এখন P2, P3 এর মধ্যে কোনটা সবচেয়ে আগে ইউজ করা হয়েছে? P3 ইউজ করা হয়েছে। তো P3 বিকামস দ্য ভিকটিম ক্যান্ডিডেট। ওকে, টাইম 12-এ আসছে আমাদের P2। তো আমাদের P2, তার মানে আমাদের এটা হিট, যেহেতু আমাদের অলরেডি P2 তে আছে। যেহেতু P2 ইউজ করা হয়েছে আর P2 আমাদের ক্যান্ডিডেট ভিকটিম ছিল না, সেই জন্য
এই এটার সাথে এটার কোনো আর চেঞ্জ হচ্ছে না, পি3 স্টিল রিমেইনস দ্য ক্যান্ডিডেট ভিকটিম পেজ। ওকে, বুঝা গেছে তো? কারো কোনো কোশ্চেন আছে, কোনো কনফিউশন? স্যার না এটা স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এমং আদার্স তোমাকে যেহেতু বলছো না, আমি ধরে নিচ্ছি তোমরা অ্যালগরিথমটা বুঝেছো। তো এটা আসলে ইমপ্লিমেন্ট আমরা করবো কিভাবে? তুমি যদি চিন্তা করো যে এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের দরকার প্রতিটা পেজের সাথে একটা কাউন্টার ফিল্ড থাকা। কাউন্টার ফিল্ডের মধ্যে কি থাকবে? কাউন্টার ফিল্ডের মধ্যে থাকবে ওই পেজটাকে কোন সময় অ্যাক্সেস করা হয়েছে, টাইমার একটা রাখা। টাইমটা আমরা যদি রাখি, তারপর যতগুলো পেজ মেমোরিতে আছে এটার মধ্যে থেকে আমরা দেখব কোনটার কাউন্টারের মধ্যে সবচেয়ে লোয়েস্ট টাইমটা আছে, সবচেয়ে প্রিভিয়াস ওল্ডেস্ট টাইমটা আছে। যেটাকে ওল্ডেস্ট টাইমে থাকবে সেটাকে আমরা তখন রিপ্লেস করবো। ওটাই তখন আসলে বেসিক্যালি ক্যান্ডিডেট হিসেবে কাজ করবো। আমরা এখানে তো ক্যান্ডিডেসি বোঝার জন্য আসলে আমরা স্টার ইউজ করছি, কিন্তু ইয়াতে যখন তোমরা ইমপ্লিমেন্ট করবে অপারেটিং সিস্টেমের মধ্যে, তখন আসলে বেসিক্যালি একটা প্রতিটা পেজের সাথে একটা কাউন্টার থাকবে। আমার ওই কাউন্টারের মধ্যে বলে দেওয়া থাকবে ওই পেজটা কখন কবে ইউজ করা হয়েছে, মানে লাস্ট যেটা ইউজ করা হয়েছে সেটা দিয়ে আপডেট করা হবে। তো দিস ইজ আওয়ার LRU। আমাদের নেক্সট হচ্ছে ওএফটি বা অপটিমাল। তুমি নাম শুনে বুঝতেই পারতেছো, অপটিমালটা সবচেয়ে ভালো পারফরমেন্স দেয়। তো অপটিমালটা একটু অড আবার। অপটিমালটার জন্য আমরা কি করব? আমরা ভিকটিম পেজ হিসেবে সেই পেজটাকে সিলেক্ট করব যে পেজটা ভবিষ্যতে সবচেয়ে দেরিতে ইউজ হবে। ওকে, যে যে পেজটা ভবিষ্যতে ইন ফিউচার সবচেয়ে দেরিতে ইউজ হবে, দ্যাট বিকামস দ্য ভিকটিম পেজ। যেহেতু এটা দেরিতে ইউজ হবে, আমরা এখন বর্তমান সময় এই পেজটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি। যখন ইউজ করার দরকার হবে তখন আমরা ইউজ করবো। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? সেই জন্য আমরা এটাকে বলছি যে লংগেস্ট, সবচেয়ে যেটা লংগেস্ট ডিউরেশন ইউজ হবে ভবিষ্যতে ইন ফিউচার, সেটাকে আমরা ভিকটিম পেজ হিসেবে রিপ্লেস করবো। এগেইন আমাদের এরকম একটা টাইম এবং তার করসপন্ডিং পেজ দেওয়া আছে, আমরা এখান থেকে আমরা মেমোরি লেআউটটা তৈরি করবো। তো এখানে আমাদের স্টার্ট দেওয়ার দরকার নেই, কারণ আমরা ভিকটিম পেজ হিসেবে বেসিক্যালি আমরা এখানে সার্চ করব, করে দেখব কোন পেজটা সবচেয়ে দেরিতে ইউজ করা হয়েছে। ঠিক আছে? তো ওকে, টাইম ওয়ানে P2, এখানে কোনো কিছু নাই, এখানে কিছু নেই টাইম জিরোতে। আমরা P2 আসলাম, এখানে একটা মিস, সেখানে কিছু লেখা নেই। টাইম টুতে P3, এগেইন P3 তে আসলাম। তুমি যদি খেয়াল করে দেখো, টাইম 3 তে এগেন আসছে P2 অলরেডি যেহেতু ছিল সেই জন্য আমাদের হিট হয়েছে। এখন টাইম 4-এ আমাদের আসছে P1। তো আমাদের P1 যেহেতু একটা ফ্রি স্পেস আছে মেমোরিতে, আমরা P1 অ্যাড করে ফেললাম। ওকে, সমস্যা আসলো কোথা থেকে? সমস্যা আসলো যখন আমরা P5-এ আসলাম। তো মানে টাইম 5-এ আমরা এখন P5 আমাদের জেনারেট করতে হবে, লোড করতে হবে মেমোরিতে। আমাদের মেমোরি এখন ফুল। তো আমাদের এখন ভিকটিম পেজ একটা খুঁজে বের করতে হবে। আমাদের আছে P1, P3 এবং P2। তো আমরা খুঁজে দেখবো কোন পেজটা সবচেয়ে দেরিতে ইউজ হবে। তুমি যদি খেয়াল করে দেখো, P2 ইউজ হয়েছে, P3 ইউজ হয়েছে, P1 আর ইউজই হচ্ছে না আমাদের এই টাইম ফ্রেমের মধ্যে। তার মানে উই ক্যান অ্যাকচুয়ালি রিপ্লেস P1, we can swap out P1 from the memory, and we can swap in P5 from our virtual memory to the আমাদের মেইন মেমোরি। তো আমরা মেইন মেমোরি থেকে P5 কে সরাই ফেলে আমরা তার জায়গায় P5 কে নিয়ে আসলাম। ওকে, তো আমাদের মেইন মেমোরি এখন P2, P3, P5। এরপর টাইম 6-এ আসছে P2 যেহেতু অলরেডি আছে, তো এটা আমাদের একটা হিট। টাইম 7-এ আসছে হচ্ছে P4। তো P4 আমাদের নেই। তো আমাদের এখন P2, P3, P5 এর মধ্যে থেকে একটা ভিকটিমকে খুঁজে বের করতে হবে। তো দেখবো এগেইন কোনটা সবচেয়ে দেরিতে ইউজ হবে। তুমি যদি দেখো P4 এর পাশে P5, P3, P2। P2 সবচেয়ে দেরিতে ইউজ হচ্ছে, তো আমরা P2 কে রিপ্লেস করে দেবো P4 দিয়ে। ওকে, তারপর আমাদের টাইম 8-এ আসছে P5 অলরেডি আছে, তো এটা আমাদের হিট। টাইম 9-এ আসছে P3, এটাও আমাদের হিট। টাইম 10-এ যে P2 যেটা আমরা সরাই ফেলছিলাম, টাইম 10-এ এখন P2। এখন দেখতে হবে আমাদের ভিকটিম কোনটা হবে। তো ভিকটিম আমাদের আছে হচ্ছে P3, P5, P4। তুমি যদি খেয়াল করে দেখো, এখানে P5 অলরেডি ইউজ করা হয়েছে, P2 ইউজ করা হয়েছে। আহ আর আমরা হচ্ছে কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এখানে, সরি 10-এ ছিলাম। তো আমাদের 10-এর মধ্যে আছে P2, P3, P5। P2 তো আমরা এখানে ইউজ করে ফেলছি।
P5 এ আমাদের ইউজ হয়ে গেছে। তো আমাদের থাকলো কি? আমাদের থাকলো হচ্ছে সরি সরি, আমরা তো 10 এ আছি। 10 এর মধ্যে আমাদের আছে P5, P3 এবং P4। P3, P5, P4 এর মধ্যে আমাদের আসলে বেসিক্যালি P5টাই সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, পরবর্তীতে P3 ইউজ হচ্ছে না। তো চাইলে আমরা বেসিক্যালি আমরা এই P2 আইদার আমরা P3 বা আইদার P5 কোন একটা আমরা মুভ করাইতে পারতাম। না না সরি, আমি ভুল বলছি। আমরা তো এখানে আছি, এটা এটা একটা মার্কার দিই। আমরা আছি হচ্ছে এই here, here। তাহলে এখন সুবিধা হবে। আমরা যেহেতু এখানে আছি, আমাদের P2 আমাদের আগে আমাদের সাথে আছে হচ্ছে ক্যান্ডিডেট হতে পারে যে কোনো একটা, P3, P4, P5। আমরা এখন সার্চ করতেছি কোনটা আমরা রিপ্লেস করবো। আমাদের আছে হচ্ছে পরবর্তীতে ইন ফিউচার P2 এবং P5। P2 এবং P5 যেহেতু আছে, এখানকার মধ্যে P5 আছে, এখানে কোনো P3ও নাই, এখানে P4, এই দুইটার যে কোনোকে আমরা আসলে একটা রিপ্লেস করতে পারতাম। তো আমরা এখানে P4 কে রিপ্লেস করে ফেললাম। তো আমরা এখানে P2 চলে আসলো। তো এখন আমাদের আসলে P2, P3, P5, P5 আমাদের একটা কি, P2 আমাদের একটা P। ওকে। সো কোনো কোনো সময় এরকম হতে পারে সিনারিওটা, যেমন এখানে আসছে সিনারিওতে, যে এমন দুইটা আমরা পেজ পেতে পারি যে পেজ কোনোটাই আমাদের যে টাইম ফ্রেম ছিল ইন ফিউচার কোনোটাই ইউজ করা হচ্ছে না। তো ওই সময় আমরা যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারি, দুইটাই আমাদের কারেক্ট হবে। ঠিক আছে। আর যদি এরকম থাকে, যদি ইন ফিউচার ক্যান্ডিডেট গুলোর মধ্যে ভবিষ্যতেও দুইটা ইউজ করা হবে, তাহলে তো আমাদের খুব ইজি, যেটা ইউজ করা হচ্ছে না সেটাকে আমরা রিপ্লেস করে ফেলবো। ঠিক আছে, বুঝা স্যার গেছে এটা? আমাদের স্যার অপারেটিং সিস্টেম কিভাবে বুঝে স্যার যে ইন ফিউচার কোনটা বেশি ইউজ হবে কি হবে না? রাইট, ইটস এ ভেরি গুড কোশ্চেন। তো অপারেটিং সিস্টেমের পক্ষে এটা আসলে বোঝা সম্ভব না। যেহেতু অপারেটিং সিস্টেমের পক্ষে এটা বোঝা সম্ভব না, এই অপটিমাল অ্যালগোরিদম আসলে ইমপ্লিমেন্ট করা মানে বোঝা সম্ভব না। এটা প্রবাবিলিটি বেসিসে হয়তো আমরা বের করতে পারি, বাট এটা খুব ডিফিকাল্ট। তো অপটিমাল অ্যালগোরিদম বেসিক্যালি ইমপ্লিমেন্টেশন করা হয় না। তাহলে অপটিমাল অ্যালগোরিদমটা কোথায় ইউজ হয়? অপটিমাল অ্যালগোরিদমটা ইউজ করা হয় যে দিস ইজ আমাদের সবচেয়ে আইডিয়াল কন্ডিশন, এটা সবচেয়ে বেস্ট রেজাল্ট দেয়। তো আমরা যখন কোনো নতুন একটা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম তৈরি করব, আমরা চেক করে দেখবো যে অপটিমালের এগেনস্টে বা অপটিমালের কাছাকাছি কোনটা ভালো রেজাল্ট দেয়, যেটাকে অপারেটিং সিস্টেমে ইমপ্লিমেন্ট করা সম্ভব। বুঝা গেছে? তাহলে স্যার আমাদের চেক করে করে দেখতে হবে স্যার। হ্যাঁ, আমরা আমাদের অ্যালগোরিদম বানাচ্ছি, বানাই দেখবো যে ওকে অপটিমাল দিচ্ছে আমাদের। দেখো, পারফরমেন্স বলতে কি মনে রাখবে, পেজ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে পারফরমেন্স মানে হচ্ছে কতগুলো আমরা হিট করাতে পারছি। দেখো, একই ডেটা সেটে অপটিমালে 6টা হিট আসছে, আহ, আহ, এখানে আসছে হচ্ছে পিপোতে আমাদের আসছে 3টা, আর এলআরইউতে আসছে আমাদের 5টা। ঠিক আছে, অপটিমাল সবসময় বেস্ট। সো আমরা যখনই নতুন একটা অ্যালগোরিদম ইউজ করবো, যখন নতুন কোনো আমরা একটা অ্যালগোরিদম ইউজ করব, আমরা চেক করে দেখবো আমাদের আমরা প্রথম অপটিমালটা ক্যালকুলেট করব, করে তারপর দেখবো আমাদের অ্যালগোরিদমটা কি অপটিমাল বা এক্সিস্টিং অ্যালগোরিদমের থেকে বেটার পারফরমেন্স করতেছে কি করতেছে। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে এটাতে? আচ্ছা, নেই। সো দ্যাট ওয়াজ আওয়ার ভার্চুয়াল মেমোরি লেকচার। তো দেখতেই পাচ্ছ যে ভার্চুয়াল মেমোরি লেকচারটা আসলে খুবই ছোট, হ্যাঁ, মাত্র অ্যারাউন্ড 9 স্লাইডস। ওকে। তো আমরা আজকে নেক্সট আরেকটা টপিক ইউজ করবো, শুরু করবো আমরা। স্যার আমাদের স্যার ফাইনালের আর কয়টা টপিক আছে স্যার? লাস্ট ওয়ান, ফাইল সিস্টেম হচ্ছে লাস্ট। ওকে স্যার। আবার এটাই চলে আসবে। দেখা যাচ্ছে ফাইল সিস্টেমের। জি স্যার। তো এগেইন ফাইল সিস্টেম হচ্ছে খুবই খুবই ইন্টারেস্টিং আর একটা টপিক, এবং অপারেটিং সিস্টেমের একটা খুবই ইম্পর্টেন্ট ফাংশনালিটি হচ্ছে ফাইল সিস্টেম প্রোভাইড করা। ফাইল সিস্টেম মানে বুঝতেই পারছো যে আমাদের
অপারেটিং সিস্টেমে আমরা কি করি, অপারেটিং সিস্টেম ইউজ করে আমাদের কম্পিউটারের মধ্যে নানা রকম আমরা ফাইল রাখি। ফাইল রাখি কোথায়? আমাদের হার্ড ডিস্কের মধ্যে ফাইল রাখি, তাই না? তো এই ফাইলটা কিভাবে রাখা হয় না হয়, এটা কিছু খুব ইম্পর্টেন্ট কিছু অ্যাসপেক্ট তোমাদেরকে শেখানো হবে। এটা আসলে অনেক বড় টপিক। আমরা আর যেহেতু আমাদের টাইমের বেশি নেই, আমরা খুবই অল্প কিছু অংশ তোমাদেরকে জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের জানা দরকার সেগুলো একটু তোমাদেরকে কভার করা। ওকে, তো সবার প্রথমে আমরা দেখি যে আমরা তো আসলে ফাইল রাখি কোথায়? আমাদের হার্ড ডিস্কের মধ্যে। হার্ড ডিস্ক কি? হার্ড ডিস্ক হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের একটা সেকেন্ডারি স্টোরেজ। এবং সেকেন্ডারি স্টোরেজের কিন্তু অনেকগুলো প্রপার্টিজ আছে। ওয়ান অফ দ্য প্রপার্টিজ কি? এটা হচ্ছে কোনটা, মেইন প্রপার্টিজটা কি সেকেন্ডারি স্টোরেজের? সেকেন্ডারি স্টোরেজের মধ্যে ডাটা আমরা পার্মানেন্টলি স্টোর করে রাখি, তাই না? আমাদের প্রাইমারি স্টোরেজ হচ্ছে র্যাম। র্যামের মধ্যে ডাটা আমরা পার্মানেন্ট রাখতে পারি না, তাই না? ওগুলো ভোলাটাইল। আর সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে আমাদের নন ভোলাটাইল, বা ডাটা আমরা পার্মানেন্টলি স্টোর করে রাখতে পারি। ওকে, তো পার্মানেন্টলি স্টোর করি আমরা যেহেতু হার্ড ডিস্কের মধ্যে। তো তোমাদেরকে একটু হার্ড ডিস্ক কিভাবে কাজ করে একটু খুব অল্প করে তোমাদেরকে দেখানো। তো আমাদের তো এখন অনেক টাইপের হার্ড ডিস্ক আছে। তোমাদেরকে যেই হার্ড ডিস্কের ওভারভিউটা দেওয়া হবে সেগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক বা এইচডিডি। তোমরা যেটা নর্মাল হার্ড ডিস্ক ড্রাইভ যেটা বলো, যেটা এটা এসএসডির হার্ড ডিস্কের মেকানিজম আবার ডিফারেন্ট। ওকে, তো আমরা এসএসডি টা কভার করছি না, আমরা শুধুমাত্র শুধুমাত্র ম্যাগনেটিক হার্ড ডিস্ক যেটা সেগুলো কভার করছি। তো তোমরা কি কখনো হার্ড ডিস্ক, পুরানো হার্ড ডিস্ক যেটা নষ্ট হয়ে গেছে, এটা কি কখনো খুলেছো? কেউ কি খুলছো? স্যার ডিস্কের মতো স্যার কিছু চাকতির মতো থাকে স্যার, চাকার মতো। রাইট, হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমরা দেখি আমরা ওটাই। তো হার্ড ডিস্কের মধ্যে আসলে কিছু ডিস্ক থাকে, যে ডিস্ক গুলোকে বলা হয় প্ল্যাটার। ঠিক আছে, এই যে এখানে দেখতে যে এগুলো হচ্ছে একটা, এগুলো আমরা বলছি প্ল্যাটার। এই যে আমাদের প্ল্যাটার গুলো যে আছে, প্ল্যাটারের মধ্যে আবার দুইটা করে সারফেস আছে, ঠিক আছে? আপার সারফেস এবং লোয়ার সারফেস। দুইটা সারফেসকেই আসলে, দুইটা সারফেসের মধ্যেই আমরা ডাটা রাখতে পারি, ঠিক আছে? এবং এই প্ল্যাটার গুলোর মধ্যে কিছু সার্কেল করে ভাগ করা আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে এক একটা ট্র্যাক। এবং প্রতিটা ট্র্যাকের মধ্যে আবার ছোট ছোট ভাগ আছে, এগুলোকে বলা হয় সেক্টর। তো হার্ড ডিস্কের এই যে যে প্ল্যাটার গুলো আছে, প্রতিটা প্ল্যাটারে সমান সংখ্যক ট্র্যাক থাকে এবং সমান সংখ্যক সেক্টর থাকে প্রতিটা ট্র্যাকে। ওকে, এই সেক্টর গুলোর মধ্যেই আমরা বেসিক্যালি ডাটা স্টোর করে রাখি, এবং প্রতিটা সেক্টরে সেম অ্যামাউন্ট অফ ডেটা স্টোর হয়ে থাকে। তুমি যদি একটু রাইট সাইডের যে ফিগারটা, এটা খেয়াল করে দেখো, এটাকে আমরা বলতেছি হচ্ছে, তুমি যদি এই যে আমাদের এক একটা গোল, এগুলো হচ্ছে এক একটা ট্র্যাক। এই ট্র্যাকের মধ্যে আমাদের এক একটা যে আমাদের ডিভিশন, এগুলোকে আমরা বলছি সেক্টর। তুমি যদি, আমি জানি না তোমার ছবিগুলো সব পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা, এখানে খেয়াল করে যদি দেখো বা কাউন্ট করো, প্রতিটা ট্র্যাকের মধ্যে 31টা করে সেক্টর আছে। এবং তুমি দেখো আউটার আউটার ট্র্যাক কিংবা ইনার ট্র্যাক সবগুলোর মধ্যে আমাদের 31টা করে সেক্টর আছে। এবং আমরা কি বলছি, প্রতিটা সেক্টরের মধ্যে সেম অ্যামাউন্ট অফ ডেটা স্টোর করি। তার মানে যদি এরকম হয় যে 500 কিলোবাইট করে আমাদের এক একটা সেক্টর, তার মানে এই যে ছোট ফিল্ড আছে, এই ছোট ফিল্ডের মধ্যে 500 কিলোবাইট ডেটা স্টোর হয়। আবার এখানে আউটার ফিল্ডে, এখানে দেখে বড় সেক্টর লাগতেছে, এটার মধ্যে আমাদের 500 কিলোবাইট ডেটা স্টোর করা। তো এই প্রসেসটা আমরা বলছি একটু ওল্ডার হার্ড ডিস্কের জন্য। নতুন হার্ড ডিস্কে আর একটু মডার্ন ওয়েতে ডাটা গুলো আসলে ডিভিশন করা হয়, বাট এটা বোঝানো ইজি। যেহেতু তোমাদের জাস্ট একটা ওভারভিউ হচ্ছে, ভেরি সিমিলার ওভারভিউ, খালি সেক্টরটা ডিফারেন্ট ভাবে আসলে ডিফাইন করা হয়। তো এখন এই সেক্টর গুলোর মধ্যে বলছি আমরা ডাটা রাখি হার্ড ডিস্কে, আইদার ডাটা রাইট করি অথবা ওই পার্টিকুলার কোনো সেক্টর থেকে ডাটা রিড করি। তো এই রিড রাইট করার জন্য আমাদের একটা হেড ইউজ করা হয়, এই যে ব্ল্যাক গুলো, এই যেগুলোকে আমরা বলছি হচ্ছে রিড রাইট হেড। এই রিড রাইট হেড গুলো অ্যাটাচ থাকে একটা আর্মের মধ্যে, একটা ফ্রেমের মধ্যে, যেটাকে রিড রাইট আর্ম বলা হয়। এই আর্ম গুলো আবার অ্যাটাচ থাকে আরেকটা কম্পোনেন্টে, যেটাকে আমরা বলছি হচ্ছে আর্ম অ্যাসেম্বলি। তো বেসিক্যালি এই, তুমি যদি খেয়াল করে দেখো যে আমাদের আপার সারফেস এবং লোয়ার সারফেসের জন্য দুইটা করে আমাদের হেড থাকে। প্রতিটা আহ, দুইটা ডিফারেন্ট, প্রতিটা এখানে যেটা এই প্লেটারের জন্য দুইটা হেড, এই প্লেটারের জন্য দুইটা হেড, আবার এখানে এই প্লেটারের জন্য আমাদের দুইটা হেড। ঠিক আছে, যখন মনে করো পার্টিকুলার আমরা ডাটা পড়তে হয়, তো আমরা ডাটা পড়ার জন্য আমরা বলবো যে ডেটাটা কোনো এই ডিস্কে আমরা থাকবে, এই প্লেটার 1 এর ট্র্যাক 2 তে সেক্টর 24 থেকে আমরা একটা ডাটা পড়বো। তো আমাদের এই রিড রাইট হেড আসলে ওই পার্টিকুলার লোকেশনে চলে যাইতে হবে। এটা করার জন্য কি করবে, এই যে আমরা আর্ম যে অ্যাসেম্বলিটা আছে, এই আর্ম অ্যাসেম্বলিটা
আর্ম অ্যাসেম্বলিটা আসলে বেসিক্যালি মুভ করে এইদিকে যায়, মানে হচ্ছে আইদার ইনার ট্র্যাকে যাবে অথবা আউটার ট্র্যাকে আবার আসবে। ঠিক আছে, আমাদের আর অ্যাসেম্বলিতে সামনে পিছনে মুভ করবে, যেটার মাধ্যমে হেডটাকে আইদার ইনার ট্র্যাকে নিয়ে যেতে পারবে আর অথবা আউটার ট্র্যাকে নিয়ে আসতে পারবে। প্লাস তুমি যদি খেয়াল করে দেখো, প্রতিটা প্ল্যাটার মাঝখানে একটা জিনিসের সাথে আটকানো, কম্পোনেন্টের সাথে আটকানো, এটাকে আমরা বলছি হচ্ছে স্পিন্ডল। স্পিন্ডলের কাজ হচ্ছে স্পিন করানো। এক একটা যে প্ল্যাটার আছে, প্ল্যাটার গুলোকে স্পিন করানো। এখন মেকানিজমটা হচ্ছে এরকম যে যখন একটা প্ল্যাটারকে ঘুরাবো, অন্যান্য সব প্ল্যাটারও রোটেট করবে। ঠিক আছে, সবগুলো একইভাবে রোটেট করবে। এরকম ভাবে করা যাবে না যে একটা রোটেট করতেছে অন্যগুলো ফিক্স আছে, এরকম না। সবগুলো প্ল্যাটার রোটেট করবে। প্লাস একইভাবে আর্ম অ্যাসেম্বলি যখন মুভ করবে, আমরা এই একটা বা পেয়ার অফ আর্মস কে মুভ করাতে পারবো না, সবগুলো আর্ম আসলে মুভ করবে। ঠিক আছে, আর এই যে আমরা পার্টিকুলার ট্র্যাক, এই ট্র্যাক গুলো সাইজ প্রতিটা প্ল্যাটারের সেম, মানে তাদের যে ডায়ামিটার গুলো সব সেম, সব সেম, সব সেম। তো এই যে আমরা ডায়ামিটারের উপর বেস করে সবগুলো যে ট্র্যাক গুলোকে যদি আমরা আউটলাইন করি, একটা ছবি আঁকাই, ছবির উপর বেস করে, তখন এইগুলোকে আমরা বলতে পারি একটা সিলিন্ডার। সো সবগুলো কোনো একটা, যতগুলো প্ল্যাটার আছে, প্ল্যাটারের কোনো একটা পার্টিকুলার ট্র্যাক গুলোকে যদি আমরা সবগুলো ট্র্যাককে ভিজুয়ালাইজ করি সবগুলো প্ল্যাটারের, আমরা তখন পাবো হচ্ছে একটা সিলিন্ডার। ঠিক আছে, তো আমাদের হার্ড ডিস্কের মধ্যে যতগুলো প্ল্যাটার আছে, সবগুলো প্ল্যাটারের মধ্যে ট্র্যাক আছে, এবং ট্র্যাক গুলো ইজ অফ ইকুয়াল লেন্থ, সবগুলো একই সাইজের। তো উপরের ট্র্যাক প্ল্যাটার থেকে শুরু করে নিচের যে প্ল্যাটার আছে, সেগুলোর একটা সিঙ্গেল পার্টিকুলার ট্র্যাককে যদি আমরা অ্যালাইন করি, তখন আমাদের একটা সিলিন্ডারের মতো একটা ভিজুয়ালাইজ করতে পারি, যেটাকে আমরা সিলিন্ডার বলতে পারি। তো এরকম দেখো নাম থাকে, সিলিন্ডার এ, সিলিন্ডার বি, সিলিন্ডার সি। তো ইনার ট্র্যাকের সবচেয়ে ভিতরে যে ট্র্যাক ছিল, এটা হয়তো সিলিন্ডার এ। এইভাবে করে 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 আমাদের বাইরের যে ট্র্যাক ছিল, সেটা হচ্ছে আরেকটা কোনো নাম। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা যে আমরা কি করব। আমাদের কোনো একটা পার্টিকুলার ট্র্যাকের মধ্যে যদি ডাটা, আমরা যদি কোনো পার্টিকুলার সেক্টরে, পার্টিকুলার প্ল্যাটারের পার্টিকুলার ট্র্যাকের কোন একটা সেক্টরে যখন আমরা ডাটা রাইট করতে চাবো, আমাদের কি করতে হবে, আর্ম অ্যাসেম্বলিকে প্রথমে ওই পার্টিকুলার প্ল্যাটারের হেডকে এনাবল করতে হবে, এবং ওই হেডকে আমাদের ওই পার্টিকুলার ট্র্যাকে মুভ করাতে হবে। ঠিক আছে, ওই অ্যালাইন করতে হবে, ওই সিলিন্ডার বরাবর অ্যালাইন করতে হবে। এরপর স্পিন্ডল দিয়ে ঘুরায় আমার হেডটাকে ওই পার্টিকুলার সেক্টরের কাছে নিয়ে আসে। তখন ওই সেক্টর থেকে আইদার ডেটা রিড করতে পারবে, বা সেক্টরের মধ্যে ডাটা হচ্ছে আমাদের রাইট করবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, আমরা আহ, এই কথাগুলো এখানে বলা আছে, তো আমরা আর এটা যাচ্ছি না। তো আমরা একটা ম্যাথ করি। ঠিক আছে, ইমাজিন যে আমাদের কোন একটা হার্ড ডিস্কের মধ্যে যেখানে 8টা প্ল্যাটার আছে, যেখানে আপার এবং লোয়ার সারফেস দুটাই ইউজ করা হচ্ছে। প্রতিটা সারফেসে আমাদের 256 করে ট্র্যাক আছে, এবং প্রতিটা ট্র্যাকের মধ্যে 512 সেক্টরস আছে। ওকে, এবং প্রতিটা সেক্টরস এর মধ্যে 512 কিলোবাইট ডেটা আমরা স্টোর করতে পারি। তাহলে এখন আমাদের বের করতে বলা হচ্ছে যে হার্ড ডিস্কের টোটাল সাইজ কত হবে। ওকে, প্লাস আরেকটা কোশ্চেন ছিল যে এই সাইজটাকে রিপ্রেজেন্ট করতে আমাদের কতটা বিট দরকার। ওকে, তো খুবই ইজি ম্যাথ। তো তুমি যদি খেয়াল করে দেখো, অধিকাংশ যে আমাদের ট্র্যাক গুলো বা সেক্টর গুলো থাকবে, এগুলো সবগুলোই আসলে 2 এর মাল্টিপল দিয়ে ভাগ করা থাকবে। মানে এগুলোর মধ্যে যে ডাটা আমি রাখতে পারবো, সবই 12 মাল্টিপল জানো থাকে। ঠিক আছে, এইভাবে। তো এখন তাহলে আমাদের ডিস্ক সাইজ বের করার জন্য আমাদের দরকার কয়টা প্ল্যাটার ছিল। প্ল্যাটারের মধ্যে যেহেতু সারফেস আছে দুইটা, সেটা নাম্বার অফ সারফেসেস। প্রতিটা প্ল্যাটারের মধ্যে কয়টা ট্র্যাক, প্রতিটা ট্র্যাকের মধ্যে কয়টা সেক্টর, এবং প্রতিটা সেক্টরের মধ্যে কি পরিমাণ কোন সাইজের ডেটা আমরা রাখতে পারি। তো এগুলো সবগুলো এখানে দেওয়া আছে। নাম্বার অফ প্ল্যাটার ছিল 8, 8 টাইমস দুইটা সারফেস 2 টাইমস 256 ট্র্যাক, 256 টাইম 512 সেক্টর, 512 সেক্টর টাইম 512 টাইমস আমাদের ডাটা ছিল হচ্ছে 512 কিলো। আচ্ছা, এটা কিলো বিট বা কিলো বাইট আমরা যেটাই ধরি, ডাজন্ট ম্যাটার, সেই হিসেবে আমাদের এখানে চেঞ্জ করতে হবে। আমরা যদি ধরি কিলো বাইট, তাহলে আমরা এখানে কিলো বাইটে আসি 512 কিলো বাইট। আর যদি কিলো বিট ধরি, আমরা কিলো বিট দিয়েও করতে পারি, সমস্যা নেই। ধরলাম কিলো বিট, 512 কিলো বিট
তার মানে হচ্ছে এগুলোকে পরে আমরা 2 এর মাল্টিপল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে। তো 8 হচ্ছে 2^3, 2 তো 2^1, 256 হচ্ছে 2^8, 512 হচ্ছে 2^9, 512 হচ্ছে 2^9, আর যেহেতু কিলো ছিল, কিলো মানে হচ্ছে 1024, সেটা হচ্ছে 2^10। এটা বিট বা বাইট যেটাই রাখি না কেন, বাইট যদি থাকলে বাইটেও আমরা রাখতে পারি। তো এইভাবে সবকিছু করলে আমাদের আসে 2^40 বিট বা বাইট। আর এখান থেকে আসতেছে এগেইন 1 বিট বা বাইট। এটা আমি শিওর না, স্লাইড রেডি করা করছে অন্য একজন ফ্যাকাল্টি, তো আমি তো এটা শিওর করবো যেটা আসলে কিলো বাইট বোঝাচ্ছে নাকি কিলো বিট বোঝাচ্ছে। সো আমরা কেন এটা কনফিউশন, কারণ হার্ড ডিস্ক তো আমরা আসলে 1 টেরাবিট বলি না, নর্মালি হার্ড ডিস্ক বলি হচ্ছে 1 গিগাবাইট বা টেরাবাইট। তো সেই হিসাব করলে আসলে বাইট পাওয়ার কথা, কিন্তু আবার এখানে বি দিয়েছে স্মল। আমি একটু কনফিউজ, ওকে, আমি এটা 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 কনফার্ম করবো আসলে। তো যদি এইভাবেই থাকে ধরে নিবা কিলো বাইট, কিলো বিট, যদি এটাকে স্লাইডে আমরা পরবর্তীতে চেঞ্জ করে ক্যাপিটাল বি দিয়ে দেই, তাহলে ধরে নিবে এটা আসলে কিলো বাইট হচ্ছে। ঠিক আছে, জাস্ট তোমাদের সুবিধা, বোঝার সুবিধার জন্য, আর কিছু না। তো এখন, সো এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্কের সাইজ 1 টেরাবিট বা 1 টেরাবাইট। এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের এটাকে রিপ্রেজেন্ট করতে কত বিট দরকার। এটা তুমি অলরেডি দেখে ফেলেছো, যেহেতু আমরা 2 এর মাল্টিপল হিসেবে আমরা করেছিলাম। তো বেসিক্যালি এটা দিয়ে আমরা বলতে পারি যে আমাদের 40 বিটস দরকার হবে এই ডেটা সাইজকে রিপ্রেজেন্ট। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, okay. তো আমরা নেক্সট আরেকটা ম্যাথে যাই। এটা হচ্ছে আমরা বের করতে চাচ্ছি যে পার্টিকুলার কোনো লোকেশন অ্যাক্সেস করতে আমাদের হার্ড ডিস্কে কত সময় লাগে, যেটাকে আমরা বলছি ডিস্ক অ্যাক্সেস টাইম। কোনো একটা ডিস্কের পার্টিকুলার সেক্টর অ্যাক্সেস করতে বা ওখান থেকে ডাটা ট্রান্সফার করতে আমাদের কত সময় লাগবে। ওকে, তো বেসিক্যালি ডিস্ক অ্যাক্সেস টাইম মেজার করার জন্য আমাদের 3টা প্যারামিটার দরকার। সিক টাইম জানা দরকার, রোটেশনাল ল্যাটেন্সি জানা দরকার, ট্রান্সফার টাইম জানা দরকার। তো এখন একটা একটা করে দেখি এগুলো আমরা বের করবো কিভাবে। সিক টাইম মানে হচ্ছে যে কোন একটা রিড রাইট হেডকে কোন একটা ডিজায়ার ট্র্যাকের মধ্যে নিয়ে যেতে আমাদের কত সময় লাগবে। তো আমাদের ট্র্যাক যদি খেয়াল করে দেখো, ট্র্যাক কিন্তু ইনার ট্র্যাক আছে, আবার আউটার ট্র্যাক আছে। তো আমাদের হেডটা যদি প্রিভিয়াসলি আউটার ট্র্যাকে থাকে, সেখান থেকে ইনার ট্র্যাকে মুভ করাতে হবে। প্রিভিয়াসলি যদি ইনার ট্র্যাকে থাকে আর আমাদের পার্টিকুলার সেক্টর যেটা আমরা ট্র্যাক খুঁজতে যাচ্ছি সেটা যদি আউটার থাকে, আমাদের বাইরে নিয়ে আসতে হবে। এরকম আইদার মুভ করাইতে হবে। আমরা যদি অ্যাভারেজ কেস চিন্তা করবো আমাদের সিস্টেমের জন্য, ওকে। এরপর হচ্ছে আরেকটা প্যারামিটার আছে আমাদের রোটেশন টাইম। রোটেশন টাইম হচ্ছে একটা মানে প্ল্যাটার গুলোকে 360 ডিগ্রি রোটেট করতে কত সময় লাগতেছে। ওকে, সেখান থেকে আমরা রোটেশনাল ল্যাটেন্সি খুঁজে বের করবো। রোটেশনাল ল্যাটেন্সি মানে হচ্ছে পার্টিকুলার কোনো একটা সেক্টরে থেকে আমাদের ডেটা পড়তে, মানে রোটেট করতে, পার্টিকুলার সেক্টরে একটা হেডকে নিয়ে যেতে আমাদের আহ, কতটুকু ল্যাটেন্সি লাগতেছে বা ডিলে লাগতেছে। তো বেসিক্যালি আমরা যদি এভারেজ কেস চিন্তা করি, কারণ কোনো সময় সেক্টর এগেইন তোমার হেড কোথায় আছে সেখান থেকে ইউজ করে আমাদের তো 360 ডিগ্রি ফুল রোটেশন করা লাগতে পারে। যদি আমাদের হেড এমন পজিশনে আছে আর আমি যেটা খুঁজতেছি সেটার জন্য খুব অল্প কিছু ডিগ্রি রোটেশন করতে হতে পারে। তো আমরা এই অত কিছু চিন্তা না করে আমরা এভারেজ কেস চিন্তা করব। এভারেজ কেস আমরা বলছি যে রোটেশনাল ল্যাটেন্সি ইকুয়ালস টু হাফ অফ দ্য রোটেশন টাইম। ঠিক আছে, তো রোটেশন টাইম যত সময় লাগতেছে তার এভারেজ হচ্ছে আমরা হাফ ধরে আমরা রোটেশনাল ল্যাটেন্সিটা আমরা ক্যালকুলেট করব। ওকে, এরপর আসতেছে আমাদের ট্রান্সফার টাইম। ট্রান্সফার টাইম মানে হচ্ছে কতটুকু ডেটা আমরা ট্রান্সফার করছি ডিভাইডেড বাই ডাটা ট্রান্সফারের রেট কত ছিল, কত স্পিডে আমরা ডেটাটা ট্রান্সফার করতে চাচ্ছি। ওকে, তো আমাদের এখন কতটুকু ডেটা ট্রান্সফার করতে চাচ্ছি এটা কোশ্চেনের মধ্যেই থাকবে। তো আমাদের ক্যালকুলেট করতে হবে ট্রান্সফার রেট কত। তো ট্রান্সফার রেটের আবার ফর্মুলা এটা, যে আমাদের নাম্বার অফ কয়টা হেড বা সারফেস আছে, প্রতিটা ট্র্যাকের ক্যাপাসিটি কত, এবং নাম্বার অফ রোটেশনের প্রতি সেকেন্ডে কতগুলো রোটেশন হয়, এটার উপর বেস করে আমরা ট্রান্সফার রেট ক্যালকুলেট করতে পারবো। এখানের মধ্যে এটা দেওয়া থাকবে, এটা বের করা যাবে, কিন্তু ক্যাপাসিটি আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আমরা ক্যাপাসিটি ক্যালকুলেট করব কিভাবে, নাম্বার অফ সেক্টর কত আছে, প্রতিটা সেক্টরে কি পরিমাণ ডাটা আমরা রাখতে পারি। ঠিক আছে, তো এটার উপর বেস করে আমরা ট্রান্সফার রেট পেয়ে যাব, ট্রান্সফার রেট থেকে আমরা ট্রান্সফার টাইম পেয়ে যাবো। তারপর আমরা যদি খেয়াল করে দেখো, ডিস্ক অ্যাক্সেস টাইম আমরা সিক টাইম জানি, রোটেশনাল ল্যাটেন্সি আমরা জানি, ট্রান্সফার টাইম জানবো, সেখান থেকে আমরা ডিস্ক অ্যাক্সেস টাইম বের করতে পারবো। ওকে, সো লেটস লুক এট এ ম্যাথ। আমাদের বলে দেওয়া আছে প্রবলেমের মধ্যে বলা আছে যে একটা ডিস্ক অ্যাভারেজের সিক টাইম হচ্ছে 5 মিলি সেকেন্ড, ডিস্ক রোটেশন হচ্ছে
রাউন্ডস রোটেশন পার মিনিট। ঠিক আছে, প্রতি মিনিটে 6000 রোটেশন করতে পারে এটা। এখানে আমাদের 4টা প্ল্যাটার আছে এবং বোথ সারফেসেস আর বিউ, দুইটা সারফেস আপার লোয়ার দুইটা আমরা ইউজ করছি। প্ল্যাটারের মধ্যে 128টা ট্র্যাক আছে প্রতিটা সার্ফেসে, এবং প্রতিটা ট্র্যাকের মধ্যে 256 সেক্টরস আছে। প্রতিটা সেক্টরে 256 কিলো বাইট ডেটা আমরা রাখতে পারি। এখন আমরা অ্যাভারেজ এক্সেস টাইমটা খুঁজে বের করবো ফর ট্রান্সফারিং 512 বাইটস অফ ডেটা। তো আমাদের এই হার্ড ডিস্ক থেকে 512 বাইটস এর ডেটা আমরা যদি ট্রান্সফার করতে চাই কতটুকু সময় লাগবে। ঠিক আছে, এখানে তো এগেইন আমরা একটা একটা করে আসবো। সবার প্রথমে আমরা সিক টাইম খুঁজে বের করবো। বলে দেওয়া আছে সিক টাইম হচ্ছে 5 মিলি সেকেন্ড, তো সিক টাইম 5 মিলি সেকেন্ড চলে যাবে। ঠিক আছে, তো আমাদের 5 মিলি সেকেন্ড। এরপর আমাদের আসতে আসতে হচ্ছে রোটেশন টাইম। তো রোটেশন টাইম আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের এখানে রোটেশনের কথা বলে দেওয়া আছে যে প্রতি মিনিটে 6000 রোটেশন হয়। তো আমাদের এখন খুঁজে বের করতে হবে রোটেশন টাইম মানে হচ্ছে এক রোটেশন করতে কত সময় লাগে। তো 6000 রোটেশন হচ্ছে 60 সেকেন্ড লাগে। ওয়ান রোটেশনের জন্য আমাদের রাফলি 10 মিলি সেকেন্ড দরকার হয়। ঠিক আছে, তো এটা যখন পেয়ে গেলাম আমাদের রোটেশন টাইম চলে আসলো 10 মিলি সেকেন্ড। এখান থেকে আমরা রোটেশনাল ল্যাটেন্সি হচ্ছে হাফ অফ দ্য রোটেশন টাইম। তো আমাদের হাফ অফ দ্য রোটেশন টাইম হচ্ছে 5 মিলি সেকেন্ড। ঠিক আছে, এখন আমাদের আম, দরকার হচ্ছে রোটেশন পার সেকেন্ড। এগেন আমরা এই আরপিএম থেকে খুঁজে বের করতে পারবো। যেহেতু আমাদের আরপিএম হচ্ছে 6000 আরপিএম, তার মানে হচ্ছে 60 সেকেন্ডে 6000 রোটেশন, তাহলে 1 সেকেন্ডে আমাদের কতগুলো রোটেশন হবে? 100 রোটেশন। সো দিস ইজ আমাদের নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড। তো এখান থেকে আমরা ট্রান্সফার রেটের ফর্মুলা হচ্ছে যে নাম্বার অফ হেডস অর সারফেসেস, ক্যাপাসিটি অফ ট্র্যাক, আর হচ্ছে নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড। আমরা জানি দুইটা সারফেস আছে, প্রতিটা ট্র্যাকের ক্যাপাসিটি কত এটা এখন খুঁজে বের করি। প্রতিটা ট্র্যাকের মধ্যে আমাদের আছে সেক্টর 256 সেক্টর, প্রতিটা সেক্টরে হচ্ছে 256 কিলোবাইটের ডেটা। তো আমাদের ক্যাপাসিটি অফ ট্র্যাক হচ্ছে এটা। ক্যাপাসিটি অফ এটা যখন হয়ে গেল, এখান থেকে আমরা ট্রান্সফার রেট খুঁজে বের করবো। নাম্বার অফ হেডস হচ্ছে আমাদের 4টা প্লেটার, টাইমস হচ্ছে দুইটা সারফেস 8, তারপর সাথে হচ্ছে ক্যাপাসিটি অফ ট্র্যাক হচ্ছে 256 টাইম 256 কিলোবাইট, আর টাইমস হচ্ছে আমাদের রোটেশন পার সেকেন্ড। রোটেশন পার সেকেন্ড হচ্ছে আমাদের 100, সেজন্য টাইমস হচ্ছে আমাদের 100। তো এগুলো এগেইন আমরা চেষ্টা করব হচ্ছে 2 এর মাল্টিপল করার জন্য আমাদের সুবিধার জন্য। তো 2 এর মাল্টিপল করলে আমাদের ট্রান্সফার রেট হচ্ছে আসে এটা। আর আমরা জানি ট্রান্সফার টাইমের ফর্মুলা হচ্ছে যতটুকু ডেটা ট্রান্সফার করতে চাচ্ছি ডিভাইডেড বাই ট্রান্সফার রেট। তো ডেটা ট্রান্সফার করতে চাচ্ছি 512 বাইটস, তো আমাদের 512 ডিভাইডেড বাই এটা করার পর আমাদের একটা সেকেন্ডে এই ভ্যালু আসবে। এখান থেকে আমরা মিলি সেকেন্ডে ক্যালকুলেট করে ফেললাম। এটা কেন মিলি সেকেন্ডে করলাম? কারণ সিক টাইম বলে দেওয়া আছে মিলি সেকেন্ডে, রোটেশনাল ল্যাটেন্সি আমরা বের করেছি মিলি সেকেন্ডে, সেই জন্য এটা আমরা সেকেন্ড থেকে মিলি সেকেন্ডে নিয়ে আসলাম। এরপর তো আমাদের খুব ইজি, আমরা এক্সেস টাইম করছি সিক টাইম প্লাস রোটেশনাল ল্যাটেন্সি প্লাস ট্রান্সফার টাইম, এই দুটো যদি আমরা সব যোগ করি, সম আপ করার পর দিস ইজ আওয়ার রেজাল্ট। এটা হচ্ছে আমাদের ডিসক্রিট সিস্টেম। বুঝা গেছে তোমাদের? কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের কি এখানে ইউনিট কনভার্সন গুলা করতে হবে? হ্যাঁ, ইউনিটের ব্যাপারে তোমাদের মানে এখানে মেইন কনফিউশনটা হবে ইউনিটে। তো তোমরা কি ইউনিট আছে এটা খুব কেয়ারফুলি তোমাদের রাখতে হবে। সব ক্যালকুলেশনের ঝামেলার মানুষজন করবা তোমরা এই ইউনিটে। তো যখন আমরা অ্যাভারেজ সিক টাইম গুলো কি দেওয়া আছে সেটার উপর বেস করে কমন একটা নিয়ে আসবে, অথবা সিক টাইমকে যদি অন্যগুলো সব সেকেন্ডে করো, সিক টাইম এবং রোটেশনাল ল্যাটেন্সি এগুলোকে সেকেন্ডে নিয়ে আসে তারপর মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে নিয়ে আসে। ঠিক আছে, Yes, sir. ওকে। যেহেতু কোনো কোশ্চেন নেই আমরা মুভ করি নেক্সট স্টেপে। মুভ করার আগে যেটা করতে হবে আমার ছবিগুলো, ছবিগুলো নিয়ে move। তো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে পুরাটা হচ্ছে যে আমাদের হার্ড ডিস্কের মধ্যে হার্ড ডিস্ক কিভাবে হার্ড ডিস্কের ফাংশনালিটি, হার্ড ডিস্ক কিভাবে ফাংশন করে এবং সেই রিলেটেড কিছু ম্যাথ। ওকে, নেক্সট এখন আমরা আসবো হচ্ছে ফাইল সিস্টেমের মেইন টপিকে, যে আমরা আম, কিভাবে ফাইল সিস্টেমের মধ্যে ডাটা রাখবো। ঠিক আছে, ফাইল সিস্টেম মানে আসলে বুঝতে পারতেছো, ফাইল সিস্টেম ইজ এন অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, যে কনসেপ্ট ইউজ করে অপারেটিং সিস্টেম হার্ড ডিস্কের মধ্যে ডাটা রাখে। ওকে, তো এই ডেটা রাখার জন্য সবার প্রথমে কি করে
আমাদের হার্ড ডিস্কের মধ্যে ছোট ছোট পার্টিশনে ভাগ করে ফেলে। সেই পার্টিশনের মধ্যে সবচেয়ে প্রথম যে পার্টিশনটা, এটাকে বলা হয় এমবিআর। এমবিআর মানে হচ্ছে মাস্টার বুট রেকর্ড। ওকে। এরপরে থাকে হচ্ছে আমাদের পার্টিশন টেবিল। আমাদের পার্টিশন টেবিল থেকে এরপরে থাকে আমাদের ডিস্কের মধ্যে নানা রকম পার্টিশন। তো ডিস্কের মধ্যে তুমি যে সি ড্রাইভ করো, ডি ড্রাইভ করো, ই ড্রাইভ করো, এরকম, বা ডিস্কের মধ্যে আরো পার্টিশন, তুমি এগুলো সি ড্রাইভ আসলে এগেইন ভার্চুয়াল। ফিজিক্যাল পার্টিশন, যেগুলো ফিজিক্যাল পার্টিশন হচ্ছে তুমি তোমার উইন্ডোজের মধ্যে যদি তুমি লিনাক্স ইনস্টল করতে চাও তখন ফিজিক্যালি পার্টিশন করে ফেলতে হয়। তো সেগুলোর কথা আমরা বলছি, সেই পার্টিশন। তারপর এমবিআর এর এই পার্টিশন টেবিলের মধ্যে বলে দেওয়া থাকে এক একটা পার্টিশনের স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং সেক্টর, এবং হচ্ছে এন্ডিং সেক্টর। হ্যাঁ, কোন ট্র্যাকের কোন জায়গায় একটা সেক্টর, একটা পার্টিশন এন্ড করছে বা স্টার্ট করছে, এই ইনফরমেশন গুলো আমাদের একটা পার্টিশন টেবিলের মধ্যে। ওকে। আর যে আমাদের যে পার্টিশন গুলো থাকে সেই পার্টিশনের মধ্যে এরকম কিছু ডেটা থাকে, মেটা ডেটা। তো প্রথমটা থাকে হচ্ছে আমাদের বুট ব্লক। তো এমবিআর এর মধ্যে আমাদের এই পার্টিশন গুলোর মধ্যে একটা পার্টিশন থাকে যেগুলোকে বলা হয় অ্যাক্টিভ পার্টিশন। অ্যাক্টিভ পার্টিশন মানে হচ্ছে দিস ইজ আওয়ার বুটেবল পার্টিশন, যেখানে আমাদের অপারেটিং সিস্টেম রাখা। এবং এমবিআর অ্যাক্টিভ পার্টিশন কোনটা, এমবিআর এর মধ্যে সেই অ্যাক্টিভ পার্টিশনের ইনফরমেশন স্টক থাকে, যে এত নম্বর পার্টিশনটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পার্টিশন। ঠিক আছে। এই অ্যাক্টিভ পার্টিশনের মধ্যে আমাদের যে আহ, যে ডিভিশন গুলো আছে, এখানে এই বুট ব্লকের মধ্যেই থাকে আসলে বেসিক্যালি আমাদের কার্নেল। ঠিক আছে। তো অপারেটিং সিস্টেমের বায়োস থেকে বেসিক্যালি এমবিআর এর কাছে ট্রান্সফার করা হয়। এমবিআর ওখান থেকে খুঁজে বের করে তার অ্যাক্টিভ পার্টিশন। অ্যাক্টিভ পার্টিশনের মধ্যে বুট ব্লকের মধ্যে থাকে আমাদের কার্নেল। এই কার্নেলকে আমাদের মেমোরিতে লোড করা হয় এবং আমাদের অপারেটিং সিস্টেম মেমোরিতে লোড হয়ে বাকি কাজগুলো সে করে। Okay? তো এখন এই যে আমরা ফাইল সিস্টেম যে পার্টিশন কিভাবে করতেছি না করতেছি, এই জিনিসগুলো আসলে এক একটা ধরনের সিস্টেমের জন্য এক এক রকম। ওকে। যেমন উইন্ডোজ এর জন্য উইন্ডোজ বেসিক্যালি এনটিএফএস ইউজ করে বা FAT32 এই পার্টিশন টাইপ ইউজ করে। ম্যাক ম্যাকের জন্য ইউজ করে এটিএফএস বা অ্যাপল ফাইল সিস্টেম। ইউনিক্স ইউজ করে ইউএফএস বা ইউনিক্স ফাইল সিস্টেম। লিনাক্স ইউজ করে এক্সটেন্ডেড ফাইল সিস্টেম। তো প্রতিটা ফাইল সিস্টেম ডিফারেন্ট ভাবে ডিস্ক গুলোকে পার্টিশন করে। ওকে। বাট মানে ওভারভিউটা হচ্ছে যে ফাইল সিস্টেম ইউজ করে আমরা এনশিওর করতে পারি আমাদের সিস্টেমের মধ্যে, আমাদের হার্ড ডিস্কের মধ্যে ফাইলগুলো কিভাবে আমরা স্টোর করছি। ওকে। তো অপারেটিং সিস্টেমে তুমি যদি খেয়াল করে দেখো, অ্যাজ এ ইউজার, তুমি যখন একটা অপারেটিং সিস্টেমের দিয়ে একটা সিস্টেম, একটা কম্পিউটারকে ইউজ করছো, যা কিছু রাখছো সবগুলোই কোনো না কোনো ফাইলের মাধ্যমে। ওকে। তো আমরা MP3 ফাইল রাখতেছি, মুভি ফাইল এমপিবি ফরম্যাট বা মুভি ফরম্যাট, এভিআই ফরম্যাট, এরকম বিভিন্ন ফরম্যাটে, আমরা MP4 ফরম্যাটে আমরা রাখতে পারি মুভি ফাইল। পিডিএফ ফরম্যাটে বিভিন্ন ডকুমেন্ট, ডকেক্স ফরম্যাটে ডকুমেন্ট, ছবির জন্য আমরা বিভিন্ন জেপেগ বা পিএনজি, এরকম অনেক কিছু ফরম্যাট আমরা ইউজ করি, বাট সবগুলোই কিন্তু এক একটা ফাইল। ওকে। তো এই ফাইলগুলোকে আবার আমরা বিভিন্ন ডিরেক্টরির মধ্যে আমরা গ্রুপ করতে পারি। ঠিক আছে। এবং অ্যাজ এ ইউজার আমরা সবকিছু কিন্তু এই এইটার ফাইল বা ডিরেক্টরি লেভেলে কাজ করি। এবং ফাইল বা ডিরেক্টরি লেভেলে আমরা যখন কোনো একটা ফাইলকে মডিফাই করি, কোনো একটা ডিরেক্টরিকে মডিফাই করি, অপারেটিং সিস্টেম এটাকে ফ্যাসিলিটেটের ব্যবস্থা করে দেয়। ওকে। তো এই ফ্যাসিলিটেট করার জন্য কি করে, আম, আমাদের যে প্রতিটা ফাইল আছে, প্রতিটা ফাইলকে ইকুয়াল সাইজের ব্লকে ভাগ করে ফেলে, এগুলোকে আমরা বলছি হচ্ছে লজিক্যাল ব্লক। এবং প্রতিটা ব্লকের সাইজ হচ্ছে 2 এর মাল্টিপল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই লজিক্যাল ব্লক গুলোকে তখন আমাদের হার্ড ডিস্কের পার্টিকুলার যে সেক্টর, সেই সেক্টরের মধ্যে ডিফাইন অ্যালোকেট করা হয়। তো হার্ড ডিস্কের তো আমার, তার মানে কি, তার মানে হচ্ছে বেসিক্যালি একটা টেবিল অপারেটিং সিস্টেম মেনটেন করে, যে মেনটেনে বলে বলে দেওয়া আছে যে এই ফাইলটা হার্ড ডিস্কের এই লোকেশনে আছে, এই ফাইলটা হার্ড ডিস্কের এই লোকেশনে আছে। ওই ফাইলটাকে আমরা ছোট ছোট গ্রুপে ভাগ করছি, সেই গ্রুপগুলো আবার কোন সেক্টরে রাখা আছে সেই হিসেবে ভাগ করা থাকে। কারণ তুমি চিন্তা করো, একটা মুভি ফাইল হতে পারে হচ্ছে 2 জিবি, 4 জিবি। আমরা অথচ দেখতেছি আমাদের হার্ড ডিস্কের সেক্টর গুলো হচ্ছে 500 কিলোবাইট রেঞ্জে। তার মানে আসলে বেসিক্যালি আমাদের এই 2 জিবি ফাইলকে ছোট ছোট ব্লকে, লজিক্যাল ব্লক থেকে আমাদের বিভিন্ন সেক্টরের মধ্যে রাখার ব্যবস্থা করে দেয়, যেটা করে দেয় হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। ঠিক আছে। তো আজকে আমাদের এইটুকুই। আহ কারো কি কোনো কোশ্চেন আছে ফাইল সিস্টেম সংক্রান্ত? আমরা আরো ডিটেলসে ইন্টারেস্টিং কিছু জিনিস নেক্সট ক্লাসে পড়বো, বাট এই মুহূর্তে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তার মানে আসলে কারো কোনো কোশ্চেন নাই। আমি তাহলে
বাকি কিছু ডিসকাশন আছে, সেগুলো আমরা শেয়ার করতে পারি।